ladies and gentlemen, আজকের সন্ধ্যায় আমাদের 2026-এর বিতর্ক ক্যালকাটা ক্লাব এবং সিডিসির উপস্থাপনা যে আমাদের পরিবর্তন, উচ্ছ্বাস, হতাশা এর কি আবার এক পুনরাবৃত্তি হতে চলেছে। আমরা প্রথম বক্তা হিসেবে আজকে ডেকে নিই জাদ মাহমুদকে। জাদ, প্লিজ। মাননীয় সঞ্চালক ডক্টর কুনাল সরকার, Kunal da is very generous with his introductions. আমার সঙ্গে অংশগ্রহণকারী সম্মানীয় বক্তারা এবং সর্বোপরি আজকে আগত এখানকার যে শ্রোতা এবং আমার সহনাগরিক সবাইকে শুভ সন্ধ্যা। আমি এবং আমরা আজকে এই সভার মতের পক্ষে বলবো এবং আমরা এটা বলতে চাই যে পরিবর্তন, উচ্ছ্বাস, হতাশার আমরা অন্তত একটা পুনরাবৃত্তি এবং তার পূর্বাভাস দেখতে পাচ্ছি। আজকে যে প্রেক্ষিতে এই আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে 2026-এর পশ্চিমবঙ্গ, যেখানে একটা প্রথমবার ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করেছে। আজকে এই সভায় যারা উপস্থিত আছেন, আজ থেকে 10 বছর আগে যদি তাদেরকে প্রশ্ন করতাম যে আপনারা কি মনে করেন ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে পশ্চিমবঙ্গে আসবে, উত্তরটা এতটা স্পষ্ট হয়তো থাকতো না। তার ফলে একটা আমূল পরিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গে। তার সঙ্গে আরেকটা পরিবর্তন ঘটেছে যে পশ্চিমবঙ্গ, যেখানে আমরা চিরকাল বিরোধী নেত্রী, বিরোধী নেতা, বিরোধী রাজনীতি দেখেছি, আজকে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি বিরোধী দল আমরা ঠিক করতে পারছি না। এখানে ভালো আছে, খারাপ আছে, কালীঘাট আছে, ঋতব্রত আছে। এই প্রথমবার এমন একটা পরিস্থিতি যেখানে কে প্রধান বিরোধী দল আমরা ঠিক করতে পারছি না। এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা আলোচনা করছি এবং আলটিমেটলি আপনারা যারা দর্শক, যারা ডিসাইড করবেন আজকের এই সভার মত গৃহীত হলো না হলো না, আমি আপনাদেরকে একটু সাহায্য করতে চাই। আমাদের দায়িত্ব আপনাদের সামনে দুটো জিনিস প্রমাণ দেওয়ার। 1 নম্বর, যদি আমরা এটা প্রমাণ করতে পারি যে পরিবর্তনের সঙ্গে যে আশা নিয়ে পরিবর্তন করা হয়, যেখান থেকে উচ্ছ্বাসের জন্ম হয় এবং সেই আশা যখন পূর্ণ হয় না সেখান থেকে যে হতাশার জন্ম হয়, এইটা একটা প্রক্রিয়া, সমাজ বিবর্তনের, পরিবর্তনের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা থাকবেই। এটা যদি আমরা দার্শনিকভাবে প্রমাণ করতে পারি তাহলে আমাদের দিকে আপনাদের ভোট দেওয়া উচিত। অন্যত্র আমরা যদি আপনার অভিজ্ঞতার সঙ্গে দেখাতে পারি যে যে আশা নিয়ে পশ্চিমবঙ্গে 2026-এ পরিবর্তন হয়েছে সেই আশাগুলো পূর্ণ হচ্ছে না, তাহলে আপনারা আমাদের পক্ষে রায় দেবেন। এই দুটো কন্ডিশন সেট করে আমি আপনাদের সামনে বক্তব্য রাখা শুরু করছি। পরিবর্তন পশ্চিমবঙ্গে কোনো নতুন শব্দ না। 2011 সালে আপনারা সবাই শুনেছেন পরিবর্তনের নির্বাচন হয়েছিল। মা মাটি মানুষের সরকার, গণতন্ত্র থেকে মুক্তির সরকার এবং একটা অন্য বিকল্প সরকারের কথা শুনেছিলাম। কিছু ভালো কাজ ঘটেছে, প্রত্যেক সরকারের আন্ডারে কিছু ভালো কাজ ঘটে, কিন্তু তারপর আমরা দেখতে পেলাম পাহাড় প্রমাণ দুর্নীতি। আমরা দেখতে পেলাম দলতন্ত্র তো গেল না, বরঞ্চ প্রশাসনটা দলীয় হয়ে গেল। এই সজল দ্বারা আছেন, ওনারা সারাক্ষণ পুলিশ, সিআইডি, প্রশাসন তারা কিরকম ভাবে পক্ষপাত দুষ্ট এই নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে। আমরা দেখলাম এমন একটা রাজনীতি যে রাজনীতিটা ব্যক্তি কেন্দ্রিক, সবকিছু অনুপ্রেরণাই হতো। আমরা এমন একটা রাজনীতি দেখতে পেলাম যেখানে একটা জনমোহিনী রাজনীতি চলছিল। প্রত্যেক গোষ্ঠীর জন্য কোন রকম একটা স্কিম অ্যানাউন্স করে দেওয়া, যেটা সরকার থেকে দিয়ে তাদেরকে ম্যানেজ করা। এবং দীর্ঘ 15 বছরে আমরা যেটা দেখেছি যে পশ্চিমবঙ্গের অর্থনীতি আস্তে আস্তে অসংগঠিত ক্ষেত্রে চলে গেল। সিন্ডিকেট, কাটমানি, বাংলা অভিধানে বাংলা শব্দবন্ধে পরিণত হলো। এই আমাদের অভিজ্ঞতা ছিল, এই অভিজ্ঞতার থেকে আমরা পরিবর্তন চেয়েছি। আজকে আসুন, সময় এসছে একটু মিলিয়ে নেওয়ার যে আমাদের এই জিনিসগুলোর থেকে পরিবর্তনের ক্ষেত্রে আমরা কতটা এসছি। আজকে সকালে টাইমস অফ ইন্ডিয়ার খবর, শ্যামপুরে তৃণমূলের এক উপপ্রধানের বাড়িতে কিছু মানুষ গিয়ে পেট্রোল দিয়ে তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, তার গাড়ি পুড়িয়ে দিয়েছে, তার স্ত্রীর গায়ে পেট্রোল দিয়েছে,
ভাগ্য ভালো, পুলিশ ঠিক সময়ে গিয়ে তার স্ত্রীকে উদ্ধার করেছে। পোস্তা, যেটা কলকাতার সবচেয়ে বড় হোলসেল মার্কেট, যে মার্কেটটা না চললে আমাদের জীবন চলবে না, সেই পোস্তা মার্কেট হাফ ডে এর জন্য ধর্মঘট হয়েছিল। তার কারণ সেই মার্কেটের ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি, তাকে কেউ গিয়ে কোন এক রাজনৈতিক দলের ঘনিষ্ঠ বলে ডিম মেরে, মহুয়া মৈত্র যিনি একজন এমপি, তিনি দুদিন আগে দেখলাম ঘর থেকে বেরোতে পারছেন না। পশ্চিমবঙ্গে হঠাৎ করে আমরা দেখছি কিছু মানুষ, সবাই হচ্ছে দুর্নীতি এবং যে বিনিয়োগ দীর্ঘ 15 বছর হয়েছে তার হিসেব করার জন্য উঠে পড়ে লেগেছে। টাইমস অফ ইন্ডিয়া ডেমোক্রেসি আর লেখে না, লেখে ডেমোক্রেসি। তো যখন এই শাসক এসছেন এবং যখন আমাদেরকে বলা হচ্ছে এইবার পশ্চিমবঙ্গে আইনের শাসন হবে, শাসকের আইন চলবে না, তার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ নিজেদের মতো করে বিচার করতে নেমে পড়ছেন রাস্তায়। I have no sympathy for corrupt TMC leaders, কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন তো, আজকে তৃণমূলের মধ্যে কিছু নেতাকে দেখছি কোমরে দড়ি বেঁধে নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে, আর যারা ভালো তৃণমূল হয়ে গেছে, যারা হঠাৎ করে শাসক দলের কাছে আসার চেষ্টা করছে, কই তাদেরকে তো কেউ ধরছে না। এটাই কি আইনের শাসক? এই পরিবর্তন কি আমরা চেয়েছিলাম? আমরা কি এটা আশা করেছিলাম যে কালো তৃণমূলকে ধরা হবে আর সাদা তৃণমূল বেঁচে যাবে, দুর্নীতিটা একচোখা এক পক্ষের হবে? এই পরিবর্তন হতাশায় জন্ম দেবে। তার কারণ এই পরিবর্তনে প্রকৃতভাবে আলটিমেটলি আগে যেটা চলছিল তারই একটা পুনরাবৃত্তি ঘটছে। পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী বাজেটে একটা সংগ্রামী ভাতা অ্যানাউন্স করেছেন। দীর্ঘ 15 বছর বিরোধী রাজনৈতিক দল যারা করেন তাদের বিরুদ্ধে মিথ্যে কেস, তাদেরকে যে যন্ত্রণা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সত্যি এমন হয়েছে, আমাদের কাছে উদাহরণ আছে, যাদেরকে হচ্ছে রিপ্রেশন ফেস করতে হয়েছে, তাদের জন্য 10,000 টাকা সংগ্রামী ভাতা দেওয়া হবে। ঠিক, ভালো। যে পুলিশ এই দলীয়ভাবে কাজ করেছে, এই সরকার সেই পুলিশের ক্ষমতা বাড়ানোর জন্য গুন্ডা অ্যাক্ট, অনেক বড় নাম, গুন্ডা অ্যাক্ট 2026 পাস করেছে, which allows the police আপনাকে হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, এক্সিকিউটিভ অর্ডারে প্রিভেন্টিভ ডিটেনশন, নট জুডিশিয়াল অর্ডার, allows the police to croak your property। এই রকম একটা ড্রেকোনিয়ান ল নিয়ে এসছে। তৃতীয়ত, আমরা দীর্ঘ 15 বছর দেখেছি একটা বিরোধী শূন্য রাজনীতি। একটা বাম কংগ্রেসের একজন সাগরদিঘিতে জিতলো, বাম কংগ্রেস নেতারা সেলিব্রেট করার আগে সে তৃণমূল জয়েন করলো। কংগ্রেস একটা মিউনিসিপ্যালিটি জিতলো, বর্তমানে মুখ্যমন্ত্রী তখন তৃণমূলে ছিলেন, তিনি গিয়ে পুরো মিউনিসিপ্যালিটিকে তৃণমূল করে নিলেন। এই যে বিরোধী শূন্য রাজনীতি 15 বছর দেখেছি, আজকে বলুন তো পশ্চিমবঙ্গে কি রাজনীতি চলছে? কোথায় বিরোধী, কারা বিরোধী? আপনারা ঠিক বুকে হাত রেখে বলতে পারবেন যে এই মানুষরা, এই যারা শাসক আসছেন তাদের একদম তীব্র বিরোধিতা করবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দল দিল্লিতে হচ্ছে এনসিপিআই, যার 20 জন সাংসদ আছে। এইরকম একটা অলিক বিরোধী ভেঙে দেওয়ার যে রাজনীতি চলছে, সেই রাজনীতি কি পরিবর্তন ঘটলো? অর্থনৈতিকভাবে আমরা অনেক কিছু আশা করছি, তার কারণ সত্যি অনেক কিছু ঘটেনি। পশ্চিমবঙ্গের মেজর ইন্ডাস্ট্রি হচ্ছে এমএসএমই, মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। 96% এমএসএমই মধ্যে হচ্ছে মাইক্রো সাইজের। আমাদের অর্থনীতিতে অনেক কিছু করার আছে এবং আমাদের 8 লক্ষ কোটি টাকা ধার হয়ে আছে। দেখলাম নতুন সরকার এলো, কেন্দ্র সরকার 40,000 কোটি টাকা যেটা আটকে রেখেছিল সেটা ছেড়ে দিল। কেন? দল দেখে টাকা ছাড়া হবে? আমি তৃণমূলকে সমর্থন করি না, কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য যে টাকাটা, পশ্চিমবঙ্গের যে শেয়ারের টাকাটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দল অন্যরকম হলে পাবে না। এইটা সেই পরিবর্তন। আলটিমেটলি দেখুন, যে পরিবর্তন এসছে সেই পরিবর্তনে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সুরাবর্তী হলেই হবে, হাসান হোসেন ভাগ করা যাবে না, যে কোনো একটা সুরাবর্তী হলেই নাম বদলে দিতে হবে। একটা রাজনীতি পাচ্ছি যে রাজনীতিতে হচ্ছে সামাজিক বিভেদ, যে রাজনীতির মধ্যে হচ্ছে কমিউনাল কথাবার্তা বলাটাই হচ্ছে একটা দারুণ ব্যাপার।
হাততালি দেওয়ার মতো ব্যাপার। যে কনভারসেশনটা আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে করতে পারতাম না আমরা, হঠাৎ করে সেই রকম একটা উগ্র ভাব। 2 ঘন্টার জন্য রেড রোডে নামাজ পড়তে দেওয়া যাবে না, 7 দিনের জন্য রেড রোড বন্ধ রাখা যাবে যোগা ডের জন্য, এবং বলা হবে বেশ করেছি। এটা বলা হবে না যে না এটাকে আমাদেরকে ভাবতে হবে, বলা হবে বেশ করেছি। লাস্টলি আমি বলছি, তার মানে ওই যে ব্যক্তিকেন্দ্রিক বিভেদকামী সরকার আগ্রাসী এই রাজনীতির পরিবর্তন দেখতে পাচ্ছি না। লাস্টলি আমি আপনাকে একটা দার্শনিক কথা বলি আমার সময় শেষের মুখে। দেখুন, হার্ভার্ডের একজন সাইকোলজিস্ট আছেন যিনি বলছেন অ্যারাইভাল ফ্যালাসি, বেন তালাল সারার। উনি বলছেন যে আমরা যখনই কোনো খুব একটা আশা করি, আমরা মনে করি কোনো কিছু একটা পেলে বোধহয় আমাদের জীবনে উন্নতি হবে, অ্যাকচুয়ালি ওটা হয়ে গেলে আমাদের আর আনন্দটা থাকে না। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইজ ন্যাচারাল। আমাদের ব্যক্তি অভিজ্ঞতায় মিলিয়ে নেবে, এইটা হলে আমি দারুণ হব, সেটা হয়ে গেলেই ওটা অর্ডিনারি হয়, অর্ডিনারি হয়ে গেলেই আর দারুণ লাগে না। আলটিমেটলি মার্কস 18th ব্রুমেয়ারে মার্কস যেটা বলেছিলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, সেকেন্ড অ্যাজ ফার্স। এর লজিকটা হচ্ছে যে ইতিহাসের চাকা যেটা ঘোরে, চাকাটা সরল ঐকিক রেখায় ঘোরে না, চাকাটার মধ্যে আমরা ঐতিহাসিক ভুলগুলো বারবার করি। এখন কত তাড়াতাড়ি ঘুরবে নাকি আরেকটু দেরি করে ঘুরবে, এটা ডিপেন্ড করছে সামাজিক পরিবর্তন হচ্ছে কিনা। শুধু কিছু মুখের পরিবর্তন হলে পরিবর্তন হয় না, আলটিমেটলি প্রতিষ্ঠানের পরিবর্তন হতে হয়। লাস্ট লাইন, ডাগলাস নর্থ এন্ড ড্যারেন আচেমগ্লু, নোবেল প্রাইজ উইনিং ইকোনমিস্ট, তারা সারা জীবন রিসার্চ করেছে যে কেন সাম সোসাইটিজ আর প্রসপারাস এন্ড গ্রো এন্ড সাম ডোন্ট, এবং তাদের একটাই উত্তর, ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান। এবং ইনস্টিটিউশনের ফিচার যখন তাদের জিজ্ঞেস করা হয়েছে, তারা বলেছিলেন ইনক্লুসিভ এন্ড ইকুইটেবল ইনস্টিটিউশন। যে রাজনীতি ইনক্লুসিভ আর ইকুইটেবল রাজনীতি তৈরি করে না, সেই রাজনীতি হচ্ছে হতাশা ছাড়া অন্য কিছুর জন্ম দেয় না। ধন্যবাদ। Very well spoken, very well spoken. মায়া অ্যাঞ্জেলো বলেছিলেন তার কাজের মধ্যে যে হিস্ট্রি is a log of wrenching pain, but we must not live it over and over again. এটি হচ্ছে আমাদের হয়তো দুর্ভাগ্যের কথা। বিরোধী শূন্যতা একটা গণতন্ত্রের মধ্যে একটা অভিশাপ, কিন্তু সেই বিরোধী শূন্যতার মূলে যেটা আছে, আমাদের কনস্টিটিউশনের 10th শিডিউলের যে অ্যান্টি ডিফেকশন ল, দ্যাট অ্যান্টি ডিফেকশন ল অ্যাকর্ডিং টু মি ইজ আ ফার্স। এবং এই ফার্সটা ভারতীয় গণতন্ত্রের সামনে একটা ফাঁক পেতে রেখেছে, যার জন্য বারবার এই সাংবিধানিক প্রহসনগুলো আমাদের সামনে দিয়ে অভিনীত হচ্ছে। ভেরি ওয়েল স্পোকেন। আমি চেয়েছিলাম যে বিগত তৃণমূলের হয়তো একজনকে আমরা বক্তা হিসেবে পেতে, তারপর ডিবেটিং টার্মস একটু গন্ডগোল হলো, দেখলাম 3 জনকে 3 মিনিট করে বলতে দিতে হবে। তখন আমি দেখলাম সেটা একটু গন্ডগোল, যে এক একজনকে 1.5 মিনিট 2 মিনিট 2.5 মিনিট করে বলতে দেওয়া, বাই দ্যাট টাইম হয়তো আরো দুটো ফ্যাকশন হয়ে যাবে। সো it was a debating anomaly. Anyway, better wait for next time. অর্ক জাদ আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়ে গেছে। We wait your rebuttal. শুভ সন্ধ্যা। বিশিষ্ট কার্ডিওথোরাসিক চিকিৎসক ডক্টর কুণাল সরকার, সঞ্চালক এবং এই অগস্ট ক্যাথলিক। দেখুন, 4 মের বেলা 12টার পর আমি পরিবর্তনের পক্ষে সওয়াল করি। বিগত 5 বছর ধরে করেছি, এবং এই কাঙ্ক্ষিত পরিবর্তনটা হওয়া ভীষণ রকম দরকার ছিল, কারণ ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ আর এই তকমায় পশ্চিমবঙ্গকে আমি অভিহিত করব না। কিছু কিছু প্রফেশনাল সিনিক্স বা পেশাদার নৈরাশ্যবাদী আছে, যুগে যুগে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা পরিবর্তনটাকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পরিবর্তনটাকে দেখতে পাচ্ছি, পজিটিভ পরিবর্তন। আমার খুব অবাক লাগলো, এই সজল শতরূপ দীপশিতা জাদ সাহেবের সঙ্গে এক ভদ্রলোক টিভি চ্যানেল আলোকিত করে বসে থাকেন। নির্বাচনের 48 ঘন্টা আগে তিনি বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি 110 ক্রস করবে না। ঠিক বেলা 12টা 4 মে
সেই ভদ্রলোক অবস্থান বদল করলেন। আর কয়েকদিন আগে দেখলাম পরিবর্তন এবং বিজেপি বলে একটা বই নিয়ে নবান্নে গিয়ে দাদাকে উপহার দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, কি ধরনের গিরগিটি সব। হ্যাঁ, এই পরিবর্তনের পক্ষে বলার জন্য আমাদের অনেক সমস্যায় পড়তে হয়েছে, সুমনদাকে পড়তে হয়েছে, ওখানে যারা আছে তাদেরকে পড়তে হয়েছে, সন্ন্যতাকে পড়তে হয়েছে, কিন্তু পরিবর্তনটা কাঙ্ক্ষিত ছিল। কি কি পরিবর্তন হয়েছে 1, 2, 3, 4 করে। 6 জুলাই যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন কলকাতায়। ভারত কিশোরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ডক্টর মুখার্জিকে আমরা ভুলে গেছিলাম। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষ্ঠানে কোন ভাইস চ্যান্সেলর ডক্টর মুখার্জির মূর্তিতে মালা দিত না। শ্যামা প্রসাদ পক্ষ পালিত হচ্ছে। বলরাজ বাজাকের অথেন্টিক লেখা ছিল পোর্ট্রেট অফ এ মার্টার, আমি পড়েছিলাম 10 বছর আগে, আবার পড়বো। শ্যামা প্রসাদকে নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, তাকে নিয়ে গবেষণা চলতে পারে। তিনি বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসাবে পশ্চিমবঙ্গের যে সৃষ্টি, এখনো যে আমরা টিকে আছি, তার পিছনে ডক্টর মুখার্জির অবদানকে ভুললে চলবে না। এইটাকে আমাদের মানতে হবে। এই যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পিছনে বাংলার পরিবর্তনকামী জনতা, প্রতিষ্ঠান বিরোধিতা ছিল। আর একটা জিনিস হচ্ছে, অনেকে দেখতে পায় না, কাকের শান্তি কুঞ্জের মেজো ছেলে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও পদ্ম ফুলে। বাংলায় যদি এরকম হিন্দু ঐক্য হয়, জেনে রাখো আগামী 35 থেকে 50 বছর এখানে ভারতীয় জনতা পার্টির শাসন চলবে। বাংলাতে যে হিন্দু ঐক্য হয়েছে আনপ্রেসিডেন্টেড। কেন হয়েছে? ওই নির্মম মহিলা ধর্মতলায় দাঁড়িয়ে কি বললেন, একটা কমিউনিটি যদি এক হয় সামলাতে পারবেন তো? বাঙালি হিন্দুর মধ্যে সেকু আছে, মাকু আছে, কত কি রকম আছে। যখন আপনারা বাড়ির তুলসী মঞ্চে প্রদীপটা জ্বালাতে পারবেন না, ওরা কিন্তু চলে আসছে। পারবেন না পুজো করতে, পারবেন না সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, পারবেন না মাথায় সিঁদুর দিয়ে হাতে শাঁখা পলা পরে, যেটা ঠিক বাংলাদেশে হয়েছে। একটা ইস্কন ধর ধৈরা ধৈরা জবাই কর। সেই বাঙালি হিন্দু জাগ্রত হলো, বাঙালি হিন্দু অ্যাসার্ট করলো, বুঝিয়ে দিল হিন্দু বাঙালির হোমল্যান্ড এটা। আর এই জয়ের পিছনে কারিগরকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নিবিড় প্রচার, ভূপেন যাদব, সুনীল বানসালের ম্যানেজমেন্ট এবং হিন্দু হৃদয় সম্রাট শুভেন্দু অধিকারীর দিনে 400 কিলোমিটার করে ঘুরে বেড়ানো। অনেকে কটাক্ষ করেছে, হবে না, হতে পারে না, হচ্ছে। আর কি কি হয়েছে? 2011 সালে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা উন্নয়নে যে বাজেট ছিল, 2025-এ সেটা 14 গুণ বাড়িয়েছে ওই নির্মম মহিলার সরকার। আর তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 185 কোটি টাকা এবার সেই বাজেট কমানো হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসার বাজেট কমানো হয়েছে। জাজ সাহেব বললেন রেড রোডে ঈদের নামাজ পড়লে কি অসুবিধা, তো পড়া যাবে না, ব্রিগেডে পড়তে হবে, পড়া যাবে না। তার কি হলো? এই যে উনি ডিমের কথা বললেন, শ্যামপুরের ঘটনা, বড়বাজারের ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, উদ্বেগ, একটু খারাপ আমাদেরও লাগছে, কিন্তু অত বেশি চিন্তিত হবেন না। এখানেই তো ডিমের স্যান্ডউইচ খাওয়ালেন ডক্টর সরকার, ডিম তো প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো সংখ্যালঘু বাজেট বরাদ্দ কমেছে। এখন অন্নপূর্ণা যোজনায় যে মাতৃশক্তি টাকা পাবেন, শুভেন্দুবাবু বলে দিয়েছেন সরকারি সিদ্ধান্ত, বহু বিবাহ করলে হবে না, মাদ্রাসায় ছেলে মেয়েদের পড়ালে পাবে না, এবং 11টা টিকাকরণ কর্মসূচি আছে কেন্দ্রীয় সরকার। সেই টিকাকরণ কর্মসূচিতে আপনার পরিবারের সদ্য জাতকে সেই টিকা কর্মসূচির মধ্যে নিয়ে আসতে হবে। সেটা যদি করেন তবে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
একটা ধর্মান্ধ গোষ্ঠী যাদেরকে ভোট ব্যাংক হিসাবে কখনো বাম, কখনো কংগ্রেস, কখনো নির্মম মহিলা তোষণ করে ভোট ব্যাংক হিসাবে রেখেছিল, তাদের ভোটে বছরের পর বছর জয়ী হয়েছে এবং আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। তার প্রতিবাদ বাঙালি হিন্দু স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা করেছে। তার প্রকাশ আমরা দেখলাম 2026-এ এই বিধানসভা নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলো। সেই 77 সাল থেকে এই 2026-এর 4 মে আগে পর্যন্ত মাঝে সামান্য কয়েকটা সময় বাদ দিয়ে শুধু ঝগড়া করে গেছি কেন্দ্রের সঙ্গে। টাকা পাইনি, পয়সা পাইনি, কলতলার ঝগড়া করেছেন নির্মম মহিলা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের নাম বদলে দিয়েছে। কেন পাবেন টাকা? টাকা আসবে, ফেরেববাজ কেমিস্ট্রি ফেরেববাজ লুটবে, সুমিত রায় লুটবে, ওই উত্তর 24 পরগনার ভাইপো টাকা লুটবে, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, শওকত, আনামুল টাকা লুটবে। আসবে না টাকা, এখন আসছে। কারণ সিস্টেমটাকে আমরা ফুলপ্রুফ করব। 60,000 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত নিয়ে এসেছেন, আরো 10,000 কোটি টাকা আসবে। মার্শাল প্ল্যান বলে ডক্টর দাশগুপ্ত যেটাকে বলেছিলেন, কেন্দ্রীয় সহায়তাই হচ্ছে সেটা মার্শাল প্ল্যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে পশ্চিম ইউরোপকে ঢেলে সাজাতে আমেরিকা যে মার্শাল প্ল্যানের কথা বলেছিল, রূপক অর্থে ইতিহাসবিদ ডক্টর দাশগুপ্ত সেই কথা বলেছেন, কিন্তু আসল মার্শাল প্ল্যান হচ্ছে কেন্দ্রের সহযোগিতা। কেন্দ্রের সহযোগিতা ছাড়া আমরা এগোতে পারবো না। কেন্দ্রের টাকা তো বিদেশের টাকা নয়, আমাদের টাকা। ধৈর্য ধরুন। ভারতমালা প্রকল্পে আমরা নাম লিখেছি, হাই রোড হবে, বন্দে ভারত ছুটবে, রেলের কারখানা হবে, ইস্পাতের কারখানা হবে, হোশিয়ারি শিল্প হবে, ডেটা সেন্টার হবে। হেমন্ত বিশ্ব শর্মা 27,000 কোটি টাকার বিনিয়োগ নিয়ে গেছেন টাটার। গৌহাটি থেকে 60 কিলোমিটার দূরে 27,000 কর্মসংস্থান। এখানেও আনতে হবে টাটাকে। হবে, ধৈর্য ধরুন। প্রফেশনাল সিনিক্স হলে লাভ নেই। এই পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে 60-এর দশকে। এই কলকাতার মানুষের যা মাথা পিছু আয়, তা অন্যান্য শহরের মানুষের আয়ের থেকে 20% বেশি ছিল, এখন 15% কম। সেটাকে একবার করতে হবে। কেন আমাদের এই শহরটা বৃদ্ধাশ্রম হবে? আমি যে পাড়ায় থাকি, 70% হচ্ছে প্রবীণ নাগরিক। ঠিক মহালয়ার সময় তাদের চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে, কারণ ছেলে, মেয়ে, জামাই, নাতি, নাতনি সব আসবে। যেই নবমী নিশি পড়লো, সেই মুখগুলো ম্লান হতে শুরু করলো। ফিরিয়ে আনতে হবে তোদেরকে। তার জন্য তো সবার সহযোগিতা চাই, সহযোগিতা পেতে হবে। হতাশার কোনো জায়গা নেই। কেন্দ্র রাজ্য মিলেমিশে চলবে। এই যে ইউসিসি রঞ্জনা দেশাই, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি, তার নেতৃত্বে কমিটি আছে। গুন্ডা দমন বিল শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের জন্য। শুনে নেন, কোন ভদ্রলোক বিপদে পড়বেন না। প্রতিবাদ সচেতনতার ভাষা, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ হবে। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদের নামে ট্রেন লাইন উপড়াবো, ট্রেন স্টেশন ভেঙে দেবো, ও সব চলবে না। ওই হাফ প্যান্ট পরে ফলতার রাস্তায় পুষ্পা ঝুঁকে গানে, পুষ্পা তো ঝুঁকেছে, এরকম অনেক পুষ্পা ঝুঁকবে। পরিশেষে বলি, আর বেশি সময় নষ্ট করবো না। সরকারি কর্মচারীরা কিন্তু 20% বাড়তি দিয়ে পাবে 1 অক্টোবর থেকে। তাদের তো খুশি হওয়ার কথা। দিচ্ছে তো নতুন সরকার। গেল রব তুলবেন না। এটা হিন্দু জাতীয়তাবাদী একটা সরকার। They are here to stay. সমস্ত চক্রান্ত, বাম, কংগ্রেস, একু, বাকু, প্রগতিশীল, সেকুলার কনসেনসাসকে যারা নিজেদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ বলে মনে করেন, তাদের সবার মুখে ছাই দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার জাতীয়তাবাদী মানুষের সমর্থন নিয়ে এবং হিন্দুদের সমর্থন নিয়ে বহুদিন থাকবে। এটা হিন্দুদের সরকার। কাজিয়ার হাইট ছোট হয়ে গেছে, খেয়াল রাখবেন। এই যে মহরম হলো, কোথাও কিছু দেখেছেন গন্ডগোল হলো? এইভাবেই সব এইভাবে হবে। কোন শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সারের তাপালাপি চলবে না।
অসংখ্য ধন্যবাদ আপনাদের। অর্থ অনেক অনেক ধন্যবাদ। দেখো, তোমাদের শুরুতে ডিমের স্যান্ডউইচ এই কারণে খাইয়েছিলাম, কারণ মোটামুটি বসো বসো, কারণ একটা ডিমে অ্যাবাউট 10 গ্রাম প্রোটিন থাকে, বুঝলে তো? আর আমি লোককে বলে বলে বুঝে উঠতে পারছি না যে চামড়া দিয়ে প্রোটিনটা অ্যাবজর্ব হয় না। সুতরাং এই যে এত লোককে ডিম মেরে যাচ্ছে, protein absorption through the skin does not happen. তো ওই জন্য আমি যদি পারি লোককে দেখে দেখে একটা করে স্যান্ডউইচ খাই, কারণ এই যে তুমি যে জনগোষ্ঠীর কথা বললে না, হয়তো এই ঘরটাতে না, এই ঘরের বাইরে যে বৃহত্তর জনগোষ্ঠী আছে, আজও তার প্রোটিন ক্যালোরি ম্যালনিউট্রিশন ইজ মোর দ্যান 25%। বড্ড কষ্ট হয় এই ছোড়া জিনিসগুলো দেখতে। তুমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছো, আমার মনে হয় যে it will be countered head on. আমার এখন অর্ক was pretty straightforward and pretty blunt in what he said. আর who better? ওই বললাম, a drone has to be encountered with a missile and ready for that fire is Dikshita Dhar. আজকে এখানে উপস্থিত দর্শক বন্ধুরা, আজকের সঞ্চালক এবং আমার সঙ্গে আজকে যারা এই সভায় রয়েছে, আমি প্রথমেই অর্কপ্রভ তাকে ধন্যবাদ জানাবো। আমরা যারা বামপন্থী মানুষ, এ কথা আমরা বারবার বলি আমাদের মিটিং এ, আমাদের মিছিলে, আমাদের কথায়, যে বিজেপি একটা দল যে দলটা ভারতের সংবিধানে বিশ্বাস করে না। কারণ আমাদের ভারতের সংবিধানে বড় বড় করে লেখা আছে ধর্মনিরপেক্ষ গণতন্ত্র। ওই জন্যই বললে যেটা হিন্দু জাতীয়তাবাদীদের এলাকা, সরকার, যেটা সেকুলার কনসিয়াসনেস নিজের মনের মধ্যে রাখে, অর্থাৎ সংবিধানের কনসিয়াসনেস যারা মনের মধ্যে থাকেন, তাদের মুখে ছাই দিয়ে বিজেপির সরকার চলবে। আসলে উনি বলতে চাইলেন যতদিন বিজেপির সরকার চলবে ততদিন সংবিধানের মুখেই ছাই পড়বে, সাধারণ মানুষ যারা সংবিধানকে মানে তাদের মুখেও ছাই পড়বে। উনি শুরু সময় বলেছেন যে অনেকে প্রফেশনাল সিনিক আছে, তাদের খুব একটা দরকার নেই। ঠিকই, আমরা জানতে পারলাম কিছুদিন আগে আমাদের দেশের যারা মহামান্য আদালত, তার মাথার উপর যিনি বসে আছে, তিনি বললেন যে আপনি প্রফেশনাল সিনিক যেমন হতে পারবেন না, তেমন আপনি প্রফেশনাল অ্যাক্টিভিস্ট হতে পারবেন না। ধরেন আপনি সরকারকে প্রশ্ন করবেন, আপনি সিবিএসই পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার রেজাল্ট বেরো, দেখলেন কোনো নাম্বার কম, আপনি সরকারকে প্রশ্ন করলেন যে আমার নাম্বার কোথায় গেল, বলবে এই যে অ্যান্টি ন্যাশনাল, এই যে দেশদ্রোহী, পাকিস্তান থেকে টাকা পাচ্ছে, এই গুন্ডা দমন অ্যাক্ট। এই গুন্ডা দমন অ্যাক্টে উনি যাদের যাদের নাম বললেন তাদের কতজন ভিতরে যাবে আমি জানি না, তবে আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা যারা ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার দেখে বড় হয়েছে, তারা যখন যখন সরকারকে প্রশ্ন করবে, ওই গুন্ডা দমন অ্যাক্ট আমাদের বিরুদ্ধে কার্যকর হবে, সাধারণ গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে কার্যকর হবে। ডিম ছোড়ার কথা উনি বললেন, ঠিকই, প্রচুর ডিম আছে, আই এগ্রি। দি অনলি থিং ইজ, ডিম ছোড়ার জন্য অনেক রয়েছে, কিন্তু মিড ডে মিলে গরিব সাধারণ ছেলে মেয়েদের দেওয়ার মতো ডিম পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকারের নেই। পশ্চিমবঙ্গের ডবল ইঞ্জিনের সরকার, উনি বললেন প্রচুর ভালো ভালো কাজ করেছে, ঠিকই, প্রচুর ভালো কাজ করেছে। আচ্ছা, যে মিড ডে মিল কর্মীরা, আমি জানি না আপনারা কতজন জানেন, মিড ডে মিল কর্মীরা তারা মাসে 2000 টাকা করে মাইনে পায়, সেটা খুব ইরেগুলার। তৃণমূলের এতদিনের চুরি, দুর্নীতি, তারপরে ঠিকঠাক সময় টাকা পেতেন না। নির্বাচনের আগে যখন এদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে, এক ভদ্রমহিলা বলেছেন যে দেখুন, আমরা চাই আমাদের মাইনেটা বেড়ে 4000 টাকা হোক। আমরা যদি লোকের বাড়িতে বাড়িতে কাজ করি, আমি মাসে 5000 টাকা উপার্জন করতে পারি, কিন্তু আমি সেটা করি না। কারণ আমরা যখন রান্না করে ওই ছোট্ট বাচ্চার মুখে খাবার তুলে দিই, ওর মুখের মধ্যে যে হাসি, ওর মুখের মধ্যে যে আনন্দ, সেটা আমার অর্থনৈতিক লাভ, আমার অর্থনৈতিক লোকসান সবটাকে ভুলিয়ে দেয়। আজকে যে মিড ডে মিলের নতুন করে ডিজাইন করার কথা বিজেপির সরকার বলছে, যাকে পাইলট প্রজেক্ট বলছে, পরবর্তীকালে যেটা সারা রাজ্যে তারা চালু করতে চান, এমন হাজার হাজার গরিব সাধারণ, যাদের মধ্যে অনেকে হয়তো হিন্দু মহিলা, যে হিন্দু হোমল্যান্ডের কথা বলছি না, সেই হিন্দু হোমল্যান্ডে থাকা কোট আনকোট হিন্দু মহিলা, তাদের মুখের ভাত যারা কেড়ে নিলেন, তারা কোন হিন্দুর হয়ে কোন জাতীয়তাবাদী সরকার চালাচ্ছেন আমি জানি না। আমি অন্য অনেক ভাবে কথাটা শুরু করবো ভেবেছিলাম, কিন্তু আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি এত বেশি আমাকে ট্রিগার করে দিয়েছেন, আমি খানিকটা যে কথা আমার বলার ছিল সে কথা থেকে চলে এসেছি। আজকে আমাদের যে বিষয়বস্তু, পরিবর্তন, উচ্ছ্বাস এবং হতাশা, যাত্রা বলার সময় খুব সুনিপুণ ভাবে বলেছে পরিবর্তনের কথা। আমি তার সঙ্গে একটু প্রিলুড যোগ করবো।
এই পরিবর্তনটা আসলে 2026-এ হয়নি, 2011 সালের পর থেকেই পরিবর্তন শুরু হয়েছে। কিরকম পরিবর্তন? 11-র আগে আপনার মনে থাকবে একটা পোলারাইজেশন তৈরি হয়েছে। সেই পোলারাইজেশনের একধারে আমরা ছিলাম বামপন্থীরা, এবং আমাদের উল্টো দিকে ছিল আর যারা আমাদের সঙ্গে নেই, তাদের তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, এখানে বসে থাকা বিজেপির ভদ্রলোকেরা ছিলেন, মাওবাদীরা ছিলেন, আল্ট্রা লেফটরা ছিলেন, আরো নানা ধরনের মানুষজন ছিলেন। একটা পোলারাইজেশন, স্পষ্ট পোলারাইজেশন। তার রেজাল্ট কি আমরা দেখেছি। এবং সেই পোলারাইজেশনটা শুধুমাত্র পার্টিতে এসে থেমে থাকেনি। 15 বছরের মমতা ব্যানার্জির যে সরকার আরেকটা নতুন পোলারাইজেশন তৈরি করেছেন। কি সেটা? আমরা যখন সরকার তৈরি করছি, আমাদের যখন আন্দোলন চলছে, আমরা যখন একটা কনস্টিটিউয়েন্সি তৈরি করার চেষ্টা করছি, আমরা বলি সেটার একটা ক্লাস বেসিস ছিল, শ্রেণীর সাম্যের কথা বলছি, শ্রেণীর ঐক্যের কথা। আপনি গরিব মুসলমান, আপনি হিন্দু মুসলমান, আপনি গরিব কৃষক, আপনি হিন্দু কৃষক, আপনি হিন্দু মুসলমান কৃষক যদি হন, তেভাগা আন্দোলন আপনার জন্য। আপনি যদি ভূমিহীন কৃষক হন, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, বড়দা আপনার জন্য। অর্থাৎ শ্রেণী সাম্য তৈরি হয়েছিল, ধর্মকে ব্যতি রেখে, পরিচিতিকে ব্যতি রেখে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর এই শ্রেণী সাম্যটা ভাঙতে শুরু করলেন। এখন আমার মনে আছে 11 সালের আগে ওনার এরকম মিটিং হচ্ছে, সেখানে এসে একজন টুপি পরা মানুষ তিনি বলছেন যে বামপন্থীরা এরা ধর্ম মানে না, এরা আজকে ধর্মকর্ম করতে দেবেন, আপনারা সবাই মিলে তৃণমূলকে ভোট করুন। আমাদের মনে আছে ইমামদের সমাবেশ হচ্ছে, তাতে ইমামদের ছোট ছোট ছবি, মমতা ব্যানার্জির ইয়াব বড় ছবি, মনে আছে। মুয়াজ্জিন ভাতা, ইমাম ভাতা, সেটাকে সরকারের অ্যাচিভমেন্ট হিসেবে দেখানো মনে আছে। এই যে মমতা ব্যানার্জি প্রথমবার শ্রেণীকে ভেঙে পরিচিতি তৈরি করলেন, তিনি আসলে আরএসএস বিজেপির জন্য মাঠ তৈরি করে দিলেন। যে মেজরিটি আইডেন্টিটি নিয়ে খেলা বিজেপি আরএসএস বিভিন্ন জায়গায় করে এসেছে। প্রতিদিন দেখি, ওই দেখো তোমাকে ওখানে মুয়াজ্জিন ভাতা দিচ্ছে, ওখানে অমুক ভাতা দিচ্ছে, তাহলে পুরোহিত ভাতা হবে না কেন? যে সাধারণ মানুষ জীবনে কোনোদিনও তার আইডেন্টিটি, তার রিলিজিয়াস আইডেন্টিটিকে তার পলিটিক্যাল আইডেন্টিটির সঙ্গে জুড়ে দেয়নি, তৃণমূল সরকার 15 বছরে বিজেপির এই ভয়ঙ্কর কঠিন কাজটাকে প্রতিদিন সহজ করে দিয়েছে। আমি নিজের রিফিউজি পরিবারের মেয়ে, বলছিলেন হিন্দু হোমল্যান্ডের কথা। আচ্ছা, ওপার বাংলা থেকে যখন আমরা এপার বাংলা এসেছিলাম, আরএসএসেরও বয়স 100 বছর, আমি যে পার্টিটা করি কমিউনিস্ট পার্টি, তারও বয়স 100 বছর। হিন্দু হিসাবে শরণার্থী হয়ে আমরা যখন কলকাতার উপকণ্ঠে রিফিউজি ক্যাম্পগুলোতে ছিলাম, কোনো আরএসএস তো আমাদের পাশে দাঁড়ায়নি, কোনো ভগবা ঝান্ডা আমার পাশে দাঁড়ায়নি। রিফিউজি মানুষের তার কাজের স্বীকৃতি, নাগরিকত্বের স্বীকৃতি, তার বেঁচে থাকার স্বীকৃতির জন্য যদি কোনো ঝান্ডা আমাদের মাথায় ছাতা হয়েছিল, সেই ঝান্ডাটার রং লাল, সেই ঝান্ডাটা হলো কমিউনিস্ট পার্টির ঝান্ডা। ফলে একজন হিন্দু শরণার্থীর তৃতীয় প্রজন্ম হিসেবে আমি গর্ব করে বলি, আমার বাপ দাদারা, আমার ঠাকুরদারা, তারা তাদের মনের সবচেয়ে নরম অংশটাকে এতগুলো বছর ধরে যে আপনাদের পলিটিক্যাল টুলের তেল হতে দেননি, আমি খুব গর্ব করে বলি আমি সেই রিফিউজি পরিবারের মেয়ে। উনি বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা। আচ্ছা, মোহাম্মদ ইসমাইলের কথা বললেন না কেন? ওই কালো দিন যেদিনকে রাজাকাররা, পাকিস্তানপন্থীরা কলকাতায় গণহত্যা চালাচ্ছে, মোহাম্মদ ইসমাইল ট্রাম কর্মী ছিলেন, সিআইটিইউ নেতা ছিলেন। সাধারণ ট্রাম কর্মীদের নিয়ে ওই যারা দাঙ্গাবাজ, সেই দাঙ্গাবাজদের রুখে দিয়েছিলেন। আমি গর্ব করে বলি একজন রিফিউজি পরিবারের মেয়ে হিসাবে আমি মোহাম্মদ ইসমাইলদের পার্টি করি। মোহাম্মদ ইসমাইলরা এই বাংলায় বাঙালিকে বাঁচানোর চেষ্টা করেছিল। আপনি মোহাম্মদ ইসমাইলদের মধ্যে ভাগ করতে পারবেন না, ভেদাভেদ করতে পারবেন না। আপনারা চেষ্টা করেছেন। আপনারা যারা সাভারকারের পক্ষপাতী, আপনারা যারা গোলবার্গের পক্ষপাতী, আপনারা যারা নাথুরামদের পক্ষপাতী, আপনারা যারা ব্রিটিশের দালাল হয়ে চর হয়ে কাজ করেছেন, আপনারা যারা বিভিন্ন ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের বিরুদ্ধে যারা সেই সময় আন্দোলন করছিলেন, দেশের হয়ে আন্দোলন করছেন, তাদের বিরুদ্ধে আপনারা যারা সাক্ষ্য দিয়েছেন, আপনারা বারবার আপনার মাস্টারদের মতোই ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা করেন। কিন্তু ভারতের বাংলার ইতিহাস আছে। এই ভারতটা যতটা বিদ্যাসাগরের, এই ভারতটা ততটা বেগম রোকেয়ারও। এই ভারতটা ততটাই রামমোহনের, যতটা এই ভারতটা লালনের। যখন বেগম রোকেয়ারা, আপনারা বলতে পারেন আপনারা সংখ্যায় কম, যখন বেগম রোকেয়ারা মেয়েদের পড়াশোনা করার জন্য প্রথম স্কুল খুলতে চাইছিলেন, তাদের যারা আটকে ছিলেন, আর রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বন্ধ করতে চাইছিলেন, তাদের যারা আটকে ছিলেন, সেই কোনো মৌলবাদীদের মধ্যে আমরা পার্থক্য করি না। আপনারা একটা পক্ষের মৌলবাদীর পতাকা নিতে পারেন, আমাদের কাছে দুজনেই সমানভাবে পরিত্যাজ্য। আমরা পরিবর্তনের কথা বললাম, যা পরিবর্তন হয়েছে, জাদ্দা বলার সময় পরিবর্তনগুলো গুনিয়েছে। এখন উচ্ছ্বাস, এই এত পরিবর্তন 2026 শেষে যে একটা সরকারের পরিবর্তন হলো, তার তো একটা উচ্ছ্বাস হওয়া স্বাভাবিক। কিরকম উচ্ছ্বাস হয়েছে? বিজেপির বিজয় মিছিল, সেই বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় অর্ঘ্য দাস বলে একটি ছেলে প্রাণহানি হয়েছে। বিজেপির
বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় তালবীর বলে একটি ছোট্ট 9 বছরের শিশু তার প্রাণহানি হয়েছে। উচ্ছ্বাসটা কিরকম জানতা বলছিলেন? বিরোধী দল বা বিরোধীদের যে অবস্থান, সেই অবস্থানটাকে একেবারে ডিস্টার্ব করে দেওয়া হয়েছে। বিরোধী বলে আর কিছু নেই, এমন উচ্ছ্বাস হয়েছে। উনি বলছিলেন আমার বক্তা আগে বলার সময় যে আপনার বাড়িতে আপনি জল দিতে পারবেন না, তুলসী তলায় জল দিতে পারবেন না, আপনি ঠিক করে পুজো করতে পারবেন না। আমরা তো দেখছি পরিবর্তনের পর সেই ঘটনা হয়েছে। বিজেপির বজরং দলের লোকেরা আপনার বাড়িতে ঢুকে গেছে। আপনি ঠিকমতো পুজো করেন কিনা, তুলসী তলায় জল দেন কিনা, আপনি কোথায় আপনার ভগবানের ছবি রাখবেন, বজরং দল ঠিক করে দিচ্ছে। ফলে যার ভয় আপনি পাকিস্তান অথবা বাংলাদেশে দেখাচ্ছেন, বিজেপি আসার পর সেইটাই পশ্চিমবঙ্গের মানুষকে প্রতিদিন ফেস করতে হচ্ছে। আর হতাশা তো তাদের হবে যাদের আশা ছিল। আমরা প্রথম দিন থেকে জানতাম বিজেপি যদি সরকারে আসে তাহলে কি কি হতে পারে। হতাশা তাদের হবে যে সাধারণ মানুষটা জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির বিজয় মিছিল থেকে বাড়ি ফিরে এসে জানতে পারলেন রেলের ওপর তার যে ছোট্ট গুমটিটা ছিল সেটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। হতাশা তার হবে বিজেপিকে ভোট দেওয়ার পর তারপর যখন বাড়িতে ফিরলেন দেখলেন তার যে ছোট্ট বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে চুরে গেছে। তার ক্যান্সার পেশেন্ট, তার যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনটা খুঁজে পাচ্ছেন না। হতাশা তাদের হবে। হাবড়ার বিধায়ক প্রচার করার সময় বস্তিতে গিয়ে বলেছেন, আহারে কি কষ্ট আপনারা প্লাস্টিকের তলায় থাকেন, আমাকে 5টা বছর সুযোগ দিন, আপনাদের আর প্লাস্টিকের তলায় থাকতে দেব না। ওনারা ভেবেছিলেন হয়তো বিজেপি সরকারে আসলে প্লাস্টিক সরে যাবে, নতুন বাড়ি হবে। তারা দেখলেন বিজেপি সরকার আসার পর তার বাড়িতে বুলডোজার চললো আর তাকে খোলা আকাশের নিচে রাত কাটাতে হলো। যে কথা বলে শেষ করা, একটা ছবি বা একটা ভিডিও হয়তো আপনাদের মনে থাকবে। এখন পশ্চিমবঙ্গের যিনি বিরোধী নেতা হয়েছেন ঋতব্রত ব্যানার্জি, তিনি নিযুক্ত হওয়ার পর শুভেন্দু অধিকারী পিছনে পিছনে হাঁটছেন এবং এতটাই অনুসরণ করে চলছিলেন যে প্রায় তিনি সরকার পক্ষে চলে যাচ্ছিলেন। শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে তাকে দেখিয়ে দেন হাতে, এখন এখানে না, এখন ওদিকে। পশ্চিমবঙ্গের হতাশা তাদের হবে যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিলেন আর বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আমরা তো আসলে কৃষক চাষাদের পার্টি করি, আমরা বলি আশায় বাঁচে চাষা। আমরা এখনো আশাতেই রয়েছি, সরকার যাই হোক না কেন, রাস্তা, লড়াই, আন্দোলন মেহনতি হবে আর মেহনতি মানুষের সঙ্গে লাল ঝান্ডা থাকবে। ধন্যবাদ। Thank you. Well spoken. আজকে দীক্ষিতা একেবারে একটা সেন্ট্রাল পিভটাল পয়েন্ট আমাদের সঙ্গে রাখলেন, the substitution of class struggle, economic struggle with identity. Please, I request for a bit of silence in the hall. I'm sorry to disappoint. At any point of time, there can only be one debate going on. Okay, thank you. So we are not in the era of stereophonic debates yet. So Dikshita, thank you very much. তুমি ইসমাইলের কথা বললে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে from 1940s onwards আমাদের মুসলিম লীগ এবং গান্ধীর মধ্যে there was a strange interaction. কারণ মুসলিম লীগের there was a part like people like Maulana Madani etc. তারা কিন্তু absolutely they were integrated to Indian politics. কোনো একটা অমোঘ আকর্ষণে গান্ধী যে কেন বারবার জিন্নাকেই বেছে নিয়েছিলেন তার কথাবার্তা বলতে, so that is again one of the unsolved mysteries of Indian history. Very well spoken. The constitution, the conflict, the direct conflict of class versus identity, ভারতবর্ষের ইতিহাস হয়তো বলবে যে যখন ইন্ডিয়া এগেইনস্ট করাপশন মুভমেন্ট হয়েছিল তখন খানিকটা খিড়কির দরজা দিয়ে that was the legitimization of RSS politics in Indian mainstream. আজকে এখন যাকে ডেকে নেব তার আসতে একটু দেরি হলো, উনি একেবারে অ্যাসেম্বলি থেকে এসছেন এবং যিনি যখন লন্ডনের এক সময় একটা ব্যাপার ছিল জানেন, দুজন ভাই ছিল লন্ডনে এবং লন্ডনের লোকজনরা তাদের দ্বারা উৎখাত হতেন এবং মনে করতেন সেই গ্রে ব্রাদার্সরা কোনোদিন লন্ডনে তাদের হাত থেকে, দ্য মাফিয়া ব্রাদার্স, কোনোদিন তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। ডকুমেন্টারি দেখবেন গ্রে ব্রাদার্স নিয়ে অনেক ডকুমেন্টারি আছে। তেমনই একজন ভাতৃদ্বয়ের হাত থেকে যিনি আপাতত কলকাতাকে খানিকটা নিষ্কৃতি দিয়েছেন, পাপিয়া অধিকারী, পাপিয়া ফ্লোর এলিয়ট। নমস্কার সবাইকে।
very, very warm audience. আপনারা হাততালি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে যে কোনো মজার কথা আপনাদের ভালো লাগে। আমি অল থ্যাঙ্কস টু কুনান্দা আমাকে সকাল থেকে অনেকবার ফোন করেছেন, আমি কিছু ফোন ধরেছি, কিছু ফোন ধরতে পারিনি। একসময় ভাবছিলাম যে হয়তো এখানে আসাই যাবে না। আজকে আমাদের কনভেনশন ছিল, অ্যাসেম্বলি ছিল, তারপরে শরৎ সদন ছিল, তারপরে আইসিসিআর ছিল, তারপরে ছুটতে ছুটতে এখান থেকে আমাদের আরেক জায়গায় যেতে হবে। তো বিধায়িকার কাজ যে এরকম আমি জানতাম না। আমি জানতাম ফর্সা জামা কাপড় পরে, ফর্সা জুতো পরে সব ঘুরে বেড়ায়, নিশ্চয়ই কাজকর্ম কম। সকাল 6:30 থেকে আমাদের কাজ শুরু হয়, আর ভাঙতে ভাঙতে রাত্রি 12টা বেজে যায়। তো একটা নতুন সরকার যখন গঠন হয় না, তখন মানুষের মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস, একটা উৎসবের আবহাওয়া তৈরি হয়। তো আমাদের একজন দাওয়ান মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি বহু পথ এসেছেন। আমাদের দীপশিতাদি অনেক কথা বললেন। তামান্না কোন দলের, তামান্নার মা কোন দলের লোক ছিলেন, তামান্নাকে আমাদের হারাতে হয়েছে। এসব নামগুলো মনে পড়ে না। আসলে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ নয়, আমাদের ভাবতে হবে। we have to go inside, much inside, দেখতে হবে যে কারা ঠিক করছে, কারা ভুল করছে। গুন্ডা দমন আইনটা হয়েছে, এক্ষুনি অর্কপ্রভু বললেন, আমাদের জন্য নয়। যারা বকটুইয়ে পুড়িয়ে মারে, যারা হাঁসখালিতে ওইভাবে অত্যাচার করে, যারা কামদুনিতে ধর্ষণ করে শরীরটা ছিঁড়ে ফেলে দেয়, তারা গুন্ডা। সেই গুন্ডাদের দমন করা আইন, বা পুষ্পাদের জন্য, জাহাঙ্গীরদের জন্য, এদের জন্য গুন্ডা দমন দরকার। এই গুন্ডাগুলোকে পোষণ করা হয়েছিল। সেই গুন্ডাগুলোকে, এটাই হচ্ছে আসল পরিবর্তনের যে উচ্ছ্বাসের পর যে কাজগুলো আমাদের করতে হবে, এবং আমাদের বলা হয়েছে যে আপনারা কাজগুলো করবেন। সকাল থেকে রাত অব্দি মানুষের মনে অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল। উচ্ছ্বাস মানে তো, সেই উচ্ছ্বাসে তো কারোর সরকারি চাকরি হবে না, কোনো চাকরি হবে না, কেউ কোনো ভান্ডার পাবেন না। আর এই ভান্ডারগুলো কিন্তু ভাতা নয়, এই ভান্ডারগুলো অধিকার। মহিলাদের সারাদিনে অন্তত 100 টাকা পাওয়া তার অধিকার, হয়তো আরো অনেক বেশি দেওয়া যেত, কিন্তু অধিকার, একটা বিধবারও অধিকার। এগুলো করা হচ্ছে। অন্যান্য মতাবলম্বীরা যাই ভাবুক না কেন, এগুলো দিতে হবে আমাদের। আর হিন্দু ধর্ম নিয়ে অনেক কথা বলা হয়, আগে কোনো ধর্ম ছিল না, হিন্দু ধর্মই ছিল। স্বামীজি বলেছিলেন, যখন আমাদের মুনি ঋষিরা গাছের তলায় বসে উপনিষদ রচনা করছেন, উপনিষদ কেউ রচিত হয়নি, উপনিষদ উপর থেকে পাওয়া গেছিল। তো তখন সাহেবরা, পাশ্চাত্যরা তখনও গাছের ডালে ঝুলে ঝুলে বেড়াচ্ছে। অর্থাৎ আমাদের সিভিলাইজেশন অনেক আগে হয়েছে। আর হিন্দু ধর্মই ছিল, যেখানে বলেন ঈশ্বরস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যং জগত্যেন তত্তেন পুঞ্জিতা মা গৃহ কস্যচিৎ। মা গৃহ, মা মানে না, গৃহ মানে লোভ করো না, কস্যচিৎ কখনো কারণ ধন, কখনো কারণ ধনে লোভ করো না। কবরের পেছন থেকে, খাটের তলা থেকে কোটি কোটি টাকা বের করো না, মানুষের জন্য লাগাও। আমরা যে নতুন সরকার গঠন করেছি, সেখানে একটা নতুন আবহ তৈরি হয়েছে, মানুষের জন্য করো। সে যে কোনো মত দেখো না, কে কোন ধর্ম বিলং করে বলো না। সুতরাং আর ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না। ধর্মটা আমাদের, যেটা উপনিষদ বলেছেন, যেটা গীতায় বলেছেন। শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন অর্জুনকে, তুমি যুদ্ধ করবে না কেন, তোমার মধ্যে এত অহংকার, তুমি তোমার পাদুকা মাত্র, আমি চললে তুমি চলবে, আমি না চললে তুমি চলবে না। তাহলে তো গীতাকে ব্যর্থ বলতে হয়। গীতাকে মনে হয় যে এরা মানেন না বলে গীতা উপনিষদ আমরা পড়বো না, আমরা পুরাণ জানবো না। Those are the moral statistics of our society. ওইগুলো আমাদের জানতে হবে। এইগুলো জানাটা, এগুলো বোঝানোটা যদি মনে হয় যে এরা খুব হিন্দু ধর্মের খুব প্রচন্ড সলিসিট করছে, তাহলে বলবো তারা ভুল কথা বলছেন। হিন্দু ধর্মটা জানতে হবে। হিন্দু ধর্মটা জানলে আমরা প্রকৃত পথ চলতে পারবো। আর সামনের পথ যদি না দেখি, তাহলে আমাদের পেছনে হাঁটতে হয়। পেছনে হাঁটা মানে পিছিয়ে যাওয়া। তাই হিন্দু ধর্মকে রেখেই আমাদের অন্যান্য ধর্মকে
আমরা রেসপেক্ট করব। জনগণ ভোট দেন শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য নয়, তারা ভোট দেন উন্নত শিক্ষা। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শিক্ষা কিভাবে এগোচ্ছে, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা। আমার হাতে একটা দেখুন, একটা, আমি যেহেতু টালিগঞ্জের বিধায়িকা, আমি ভাঙড় হসপিটাল নিয়ে খুব ভাবছি আরো 100টা বেড কি করে বানানো যায়। ওখানে নেই, ওখানে কার্ডিও নেই, ওখানে নেফ্রোলজি নেই, অনেক কিছু আমি চেষ্টা করছি। আমি প্রজেক্ট জমা দিতে বলেছি। তো আমার হাতে, আমি ভেবেছিলাম নোট করি, আমি ভেবেছিলাম অ্যাভয়েড করবো, কিন্তু হাতে ভীষণ বাড়ছিল। তখন বোঝা গেল যে আমাকে কিছু ফুল টুল দেয়, গ্যালভানাইজ তারটা আমার হাতে কোনো রকমে ঢুকে গেছিল আমার আঙুলে, এবং সেটা একটা ইমিডিয়েট একটা সার্জারি করার প্রয়োজন। আমি চলে গেলাম ভাঙড় হসপিটালে। আমি এমনিতে যাই উডল্যান্ডসে কিংবা এই কাছাকাছি কোনো জায়গায়, ল্যান্সডাউনে, কিন্তু আমি ওখানেই আমার এই মাইক্রো সার্জারিটা করলাম। অত্যন্ত ভালো হায়দ্রাবাদের একজন মিস্টার শ্রীবাস্তব, ডক্টর শ্রীবাস্তব, তিনি এসে, তিনি এখন কলকাতায় আছেন, নিজের মা বাবার কাছে ফিরেছেন। এই যে আমাদের পুরো শহরটা, পুরো পশ্চিমবঙ্গটা ওল্ড এজ হোম হয়ে গেছে, কারণ এগুলো চাকরি বাকরি নেই, এখন থেকে নেই না, অনেক বছর থেকে নেই। কারণ বামেরা নিজেদের লোকেদের চাকরি দিতেন, অন্যান্যদের চাকরি দেওয়া যেত না। আমার মা বাবাদের জন্য ওই 11 সালে নাচ গান অভিনয় করে গণনাট্যতে এই সরকারটাকে এনেছিলেন। সরকার যখন এলো, মাদের দিকে আর ফিরেও তাকায়নি। আর তার মেয়ে, আমি তোর সঙ্গেই থাকবো, ওদের সঙ্গেই থাকবো, আমি হাঁটবো চলবো, আমাদের জন্য কখনো কিছু করেনি। আমি কম্প্যারেটিভ লিটারেচারে মাস্টার্স করে, আমি গ্লোবাল সাইকোলজিতে স্পেশালাইজ করে আর অনেকটা পড়াশোনা করেছিলাম বিষয়, আরো পুরাণ গীতা নিয়ে আমি চর্চা করেছিলাম। আমার জন্য তারা কিছু ভাবেনি। কেন ভাবলে? তো কল্যাণীদের নিয়ে, কল্যাণীদি তো আমাদের জন্য নাচ গান অভিনয় করেছে, শুধু নিজের জন্য ভাবনা। সুতরাং এখনো কিন্তু আমার ওদের ভাবনার উপর যথেষ্ট রেসপেক্ট আছে, কিন্তু সংগঠনটা নেই। সংগঠনটা শুধু হাততালি পাওয়ার, সংগঠনটা শুধু সেকু সেকু করবার, কিন্তু আসলে তা নয়। আমাদের গোপাল মুখোপাধ্যায়ের কথা আমাদের দীপশিখাদি বললেন না, নাম করলেন না। গোপাল মুখোপাধ্যায় যদি না থাকতেন, তাহলে আমাদের এই পশ্চিমবঙ্গটাই থাকতো না, আমরা চলে যেতাম। আমাকে যেমন এবারে বলেছিল, আমাকে যেমন বলেছিল গলা থেকে রেখে দেবে, ওই যে ভাতৃদ্বয় গ্রে ব্রাদার্স, তারা কিন্তু বলেছিল আমার গলাটা কেটে রেখে দেবে। তো গলাটা কাটতে হয়নি। আমি যে কোনো রকম ভাবে মানুষকে বুঝিয়েছিলাম যে আমরাই পারবো কৃষকের উন্নতি করতে, আমরা পারবো মহিলাদের নিরাপত্তা দিতে, আমরা পারবো যুব সমাজের সুযোগ এবং স্বচ্ছ প্রশাসনের আশা দিতে পারবো। তাই নতুন সরকারের কাছে মানুষের প্রথম দাবি হচ্ছে যে বাস্তবায়ন করা। We have just started. আমরা কিন্তু শুরু করে দিয়েছি, এবং গুন্ডা দমন আইনটা আমরা নিজে হাত তুলে, আমরা বিধানসভায়, এই বিধানসভা মানে বিধান মানে আইন প্রণয়ন হয় যেখানে, সে আইনটা প্রণয়ন করেছে। and we are happy। আসল গুন্ডারা, যারা আদিবাসী মেয়েদের পুড়িয়ে দেয়, যারা মেয়েদের ছিঁড়ে দেয় ধর্ষণ করে, তাদের উইদাউট এনি ট্রায়াল 1টা বছর তাদের থাকতে হবে। সেই গুন্ডাদেরই জন্য এইরকম একটা আইন আনা হয়েছে। সরকার তার বক্তৃতা দিয়ে নয়, সরকার কাজ দিয়ে মানুষের হৃদয় আদায় করে নেয়। আমরা we are not, মানে আমাদের বলাই আছে বেশি কথা বলবেন না, কাজটা করুন। আমি কুণালদার এখানে হয়তো আমি একটু কিন্তু করছিলাম যে বক্তৃতা দেওয়ার দরকার নেই, এইটা হয়ে গেল। তবে এটাও মনে রাখতে হবে, রাতারাতি তো সব সমস্যার সমাধান হয় না, নিরলস প্রচেষ্টা থাকে, তাতে ধাপে ধাপে মানুষের প্রত্যাশা পূরণ করা যায়। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, উচ্ছ্বাস কি মানুষের পেট ভরায়? উচ্ছ্বাসকে একজন বেকারের হাতে চাকরি তুলে দেয়, আমরা দিচ্ছি। আমরা 21,000 টাকা দিয়ে তাকে ট্রেনিং করাচ্ছি এবং তাকে চাকরি দেওয়া হচ্ছে। উচ্ছ্বাস তো আছেই। at last we could make it। উচ্ছ্বাসকে একজন অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে। আমি নিজে ভাঙড় হসপিটালে এটা করেছি, কিন্তু আমাদের প্রাক্তন যে সরকার, তার ভাইপো কিন্তু বিদেশ যেত, সামান্য একটা, এটাও সামান্য, এটা কিন্তু একটু যদি ফেলে রাখতাম তাহলে কিন্তু আঙুলটা বাদ চলে যেত, এইরকম খোলা হয়ে গেছিল বেগুনের মতো। তো উচ্ছ্বাস কি কৃষকের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করবে? কেউ করতে পারেনি, কিন্তু আজ অব্দি কেউ পারেনি। যারা গলা খুলে চিৎকার করছে
ন্যায্য ফসল কিন্তু কেউ করতে পারেনি। তাই উচ্ছ্বাস ক্ষণিকের, প্রত্যাশা চিরস্থায়ী। উচ্ছ্বাস একদিনের উৎসব, কিন্তু উন্নয়ন প্রতিদিনের প্রয়োজন। সেই উন্নয়নের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। সেই উন্নয়ন আমরা করে ছাড়বো। 5টা বছর নয়, 10টা বছর, 40টা বছর, 50টা বছর, or indefinite years আমরাই থাকবো, আমরাই করব। কারণ আমাদের সংগঠন আছে, আর আছে মানুষের পাশে দাঁড়ানোর প্রচন্ড প্রত্যাশা। গণতন্ত্রের জনগণ কেবল সরকার নির্বাচন করেন না, নিজেদের ভবিষ্যৎ নির্বাচন করেন। যারা ভোট দেন এই বিশ্বাসে যে সন্তান ভালো শিক্ষা পাবে। সমস্ত স্কুলগুলো, আমার এরিয়ায় আমি দেখছি সব স্কুলগুলো পার্টি অফিস হয়ে গেছে। সমস্ত স্কুলগুলোয় ভালো শিক্ষা পাবে, কৃষক ন্যায্য মূল্য পাবে, নারী নিরাপদ থাকবে, ব্যবসায়ী নিশ্চিন্তে কাজ করবে এবং সাধারণ মানুষ মর্যাদার সঙ্গে জীবনযাপন করবে। তাই কথা নয় কাজ। আমরা কোনো কথা বলছি না, আমরা কাজ করব। প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন, ঘোষণা নয় উন্নয়ন। আরেকটি আরএসএস সম্পর্কে একটা কথা আপনি এবার শেষ করুন। একটা আরএসএস সম্পর্কে একটা কথা এলো, একটু বলে দিই, আপনারা হয়তো অনেকেই জানেন না। আরএসএস সারা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এনজিও, যারা মানুষ তৈরি করে। মানুষের মধ্যে যে দয়া মায়া যেগুলো থাকতে হবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর উনি একটা কথা বললেন, উনি বললেন সারা পৃথিবীর মধ্যে, আপনারা যারা হাসছেন প্লিজ আপনারা চলে যাবেন, Silent. আপনারা যাবেন। আরএসএস Please finish. আরএসএস কাকে বলে সেটা জানবার জন্য আরএসএস এর সাথে মিশতে হবে। আমি ছেলেদের এনে দেব, তারা কোনোদিন ধুতি পাঞ্জাবি ছাড়া কিছু পড়েন না, তারা কোনো সত্যি কথা ছাড়া কিছু বলেন না, তারা মানুষের পাশেই দাঁড়ান। তারা সমস্ত স্কুলগুলো এখন ওরা ঘুরে ঘুরে দেখছে যে কোন স্কুলে পড়াশোনা ঠিক মতো করানো যায়। তাই যেটা জানেন না, যেটা নিয়ে সেগুলো নানা রকম আপনাদের মনের মধ্যে নানা রকম ভাবায়, সেইগুলো সেই ভাবনাগুলো এবার ছেড়ে ফেলে দেবেন। থ্যাংক ইউ। Thank you, Nadia. Thank you. Ashokti, as a very ordinary healthcare worker, we appreciate যে উডবার্ন ওয়ার্ডের আতিথেয়তা ছেড়ে তুমি যে এমআর বাঙ্গুরে গিয়ে হাতের অপারেশনটা করলে, কারণ উডবার্নটা কতটা মেডিকেল আর কতটা পলিটিক্যাল অ্যাসাইলামে পরিণত হয়েছিল। তো ধীরে ধীরে নিশ্চয় অন আ সিরিয়াস নোট তোমরা যত গভর্নমেন্ট হসপিটালসে যাবে, আই থিঙ্ক দ্যাট ইনফ্রাস্ট্রাকচার উইল ইমপ্রুভ। দেখুন, এই আজকেই কোথায় বিকেলবেলা না দুপুরবেলা অভিমান করে কেউ একজন দলত্যাগ করে গেছে। তো এই কিছুক্ষণ ধরে শতরূপ এবং সুমনদার মধ্যে কে পরে বলবে এই নিয়ে একটা অভিমান এবং দল কষাকষি চলছে। তো আমি কোনো মতে আর কি এই দল না ঠিক আছে। তো আমরা কোনো মতে আজকে সেই মীমাংসায় এসেছি এবং এখন আমাদের সামনে বলতে আসছেন শতরূপ ঘোষ। নমস্কার। আমি বলতে ওঠার আগে পাপিয়াদি বলছিলেন যে আমি ওনাদেরকে জিতিয়ে দিলাম। আমি আরেকটু ভালো করে জিতিয়ে দিই আরো 10 মিনিটে। প্রথম কথা হচ্ছে পাপিয়াদি যখন বলছিলেন, চললেন দুটো কথা খালি বলে দিই। পাপিয়াদি প্রথম কথা যখন বলেন আরএসএস সবচেয়ে বড় সবচেয়ে বড় কি এনজিও পৃথিবীর, আমি ভাবলাম কথা আপনি বলবেন আরএসএস পৃথিবীর সবচেয়ে বড় এনজিও যাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তবু কোটি কোটি টাকা তুলছে, কোথায় দিচ্ছে, কে দিচ্ছে কেউ জানে না। রেজিস্ট্রেশন কেন নেই জিজ্ঞেস করে লোকে হয়ে যাবে। 10 মিনিটের মধ্যে আপনি 15 মিনিট বলেছেন, হ্যাঁ কিন্তু কথা এখন আই হাতে বাইক এলো, তো আমার কথাই শোনা যাবে, আপনারা শোনা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা কি বললেন যে আরএসএস এর লোকেরা এখন স্কুলে ঘুরে বেড়াচ্ছে, মানে স্কুল ভালো করার জন্য। মানে নিজেই বললেন যে ওনাদের সরকারের শিক্ষামন্ত্রী গুলো গামজাল দিচ্ছে, আরএসএস ঘুরে ঘুরে এখন স্কুল ভালো করছে। যাকে দেখুন, এটাকে নিয়ে এখন যেটাকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে পরিবর্তন, তারপরে উচ্ছ্বাস, তারপর হতাশা। এটাকে নিয়ে না আমার নতুন করে বিরাট কিছু বিতর্কের জায়গা আছে বলে আমার এই কারণে মনে হয় না। কারণ মানুষের যেরকম একটা স্বাভাবিক জীবনচক্র আছে, আমাদের জন্ম আছে, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, মৃত্যু, সেরকম এই পরিবর্তন, উচ্ছ্বাস, তারপর হতাশা, এটা কিন্তু গণতন্ত্রেরই একটা স্বাভাবিক জীবনচক্র। এটা বিজেপি সরকারের ক্ষেত্রে সত্যি, তৃণমূল সরকার, বামফ্রন্ট সরকার, কংগ্রেস সরকার, যে কোনো সরকারের ক্ষেত্রেই কিন্তু এটা যুগে যুগে সত্যি। এটাকে নিয়ে বিরাট তর্কের কি অবকাশ আছে আমি জানি না, কিন্তু যাই হোক তবু এখানে তর্ক হচ্ছে এবং সেখানে আমি খুশি। অর্কদাকে ইন্ট্রোডিউস করার সময় কুণালদা বললেন যে অর্কদার বৈশিষ্ট্য হচ্ছে এই 5 দিনের মধ্যে কিছু একটা হবে, 5 দিনের মধ্যে কিছু একটা হবে বলা, যে কারণে অর্কদা আমাদের সবচেয়ে প্রিয়। কিন্তু সেই অর্কদাই এখন আমাদেরকে বুঝিয়ে দিল যে 5 দিন কেন, আগামী 500 বছরেও কিছু হবে না, এটাই চলবে। তবে অর্কদা এবং তারপর অর্কদা অনেক ভালো ভালো কথা বললো, বিজেপি সম্পর্কে বললো, যা বললো এই সরকারের ইতিবাচক দিক সম্পর্কে বা ওদের
অনন্তকাল ক্ষমতায় থাকার সম্ভাবনা সম্পর্কে আমি সব কথাকে বলিয়েও দিচ্ছি না, কিন্তু আমি এটুকু বলছি যে অর্পদা তোমাকে তো অনেকদিন চিনি বলেই মনে আছে 2011-তেও তুমি এগুলোই বলেছিলে। মনে আছে যেদিন ভোটের রেজাল্ট বেরিয়েছিল 13ই মে, সেদিন সন্ধ্যাবেলা নিউজ টাইমে তখন চাকরি করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে বুম হাতে চেঁচাচ্ছিলেন যে এই ম্যান্ডেটটা কিন্তু 5 বছরের নয়, এটা 20 বছরের ম্যান্ডেট। মনে আছে তখন? সুতরাং আমি এটাই বলছি যে অর্পদা 2011 যা বলেছিল 26-এ এখন এটা মানে একই তথ্যের সাথে এগুলো বলছে। অর্পদা হচ্ছে পলিটিক্স এর রুদ্রনীল ঘোষ, যখন যা হয়ে বলার দরকার তারাও একরকম প্রত্যয় বলে দেয়, বুঝলি? কিন্তু আগামী 10 বছর পর অর্পদার কাছ থেকে আবার উল্টো দিকের মতগুলো অর্পদাই আবার এসে আপনাদেরকে বলে দেবে। এখন যেটাকে নিয়ে আমাদের আছে কথা হচ্ছে, দেখুন আমি একটা কথা আপনাদেরকে খুব সিরিয়াসলি বলছি, দেখুন আমি তো রাজনৈতিকভাবে বিজেপি বিরোধী। বিজেপির সরকার এসছে, কিন্তু এই সরকার খুব ভালো কাজ করবে না, কদিন পরে সরকার চলে যাবে, মানুষ হতাশ হয়ে যাবে। এইটা কিন্তু আমি বলছি, মানে আমি যত বস্তুগত জায়গা থেকে বলছি, এটা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, কেননা একজন বিজেপি বিরোধী একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তো এটাই বলবো স্বাভাবিকভাবে। তাই আমাকে কিন্তু অবিশ্বাস করার অধিকারও আপনাদের রয়েছে। তাই আমি আপনাদের কাছ থেকে আপনাদের বিশ্বাস চাইছি না, আমি খালি কথা বলি। এবং এটাও ঘটনা যে মানে অল সারেন্ডার, এটা ঘটনা যে একটা 15 বছরের সরকার যাওয়ার পরে একটা সরকার এখন 1.5 মাস হয়ে এসছে, সুতরাং কখনোই সেই সরকার সম্পর্কে শেষ কথা বলে দেওয়া যায় না, বলে দেওয়ার সময় আসেনি। তাই আমি সেটাও করছি না। আমি খালি কতগুলো ঘটনা যেগুলো ঘটছে সেগুলো আপনাদের কাছে বলছি। একটা আমার কোনো তথ্য নয়, এগুলো প্রতিটা তথ্যের আলোকে ভবিষ্যৎটাকে যদি দেখার আমাদের সুযোগ থাকে আমরা দেখবো না, সেখানে আমি আমাদের সবার দেখাবো, আমাদের সবার অভিজ্ঞতা এক হবে না, আমি সেটাকেও সম্মান করি। যারা আমার সাথে এখানে একমত হবেন না তাদের একমত না হওয়ার অধিকারটাকেও আমি সম্মান করি। করে আমি বলছি, দেখুন তৃণমূলের সরকারের সময় আমরা দেখেছিলাম যে এটা প্রশ্নহীনতা চাই। অর্পদা যেরকম ভাবে ওই মহিলা নিষ্ঠুর মহিলা বলে গেল, আমি ওই ভাষায় বলবো না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, কিন্তু বা তিনি আমার যতই বিরোধী হোক না কেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তারা প্রশ্নহীনতা চেয়েছিল। প্রশ্নহীন আনুগত্য চাওয়ার জন্য তারা কি করেছিল? তারা পশ্চিমবাংলা একটা বিরোধী, এবং ঘোষিতভাবে, কোনো অঘোষিতভাবে না, ঘোষিতভাবে একটা বিরোধী শূন্য রাজনৈতিক পরিষদ তৈরি করেছিল, যেখানে কিনা সরকার আমি চালাবো, কিন্তু বিরোধীরাও আমার কথাতেই চলবে, বিরোধীও আমার কন্ট্রোলেই থাকবে, আমার নিয়ন্ত্রণেই থাকবে। তারা এটা তৈরি করেছিল। এখানে আমরা কি দেখছি, এবং সেটা করতে গিয়ে কি, যে অপরাধীদের শাস্তি দেওয়ার বদলে তাদের সঙ্গে আমি একটা রাজনৈতিক চুক্তি করবো যে তুমি আমার সঙ্গে থাকো, তোমার অপরাধের কোনো শাস্তি হবে না, তার বদলে আমি যাতে মানে বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভা সবকিছু বিয়ন্ড কোয়েশ্চেন আমি যেন চালাতে পারি, আমি যেন প্রশ্নহীন একটা পরিবেশ পাই, সেটা তুমি গ্যারান্টি করো। এরা কি করছে না, আজকে কিছু লোক গ্রেপ্তার হচ্ছে, আমাদের খুব আনন্দ হচ্ছে। আচ্ছা, যারা এটা আমাদের কখনো এটা মনে হয় না, যারা হেরেছে, সুজিত বোস, সব্যসাচী দত্ত, যারা এবার জিততে পারেনি, যারা হেরে গেছে, এই দেবরাজ, যার স্ত্রী অক্তিমুন্সী বিধায়ক ছিলেন, দেবরাজ গ্রেপ্তার হলেন, অক্তিমুন্সীও হেরে গেছে। হেরে যাওয়াগুলোই কেন গ্রেপ্তার হচ্ছে? আর জিতে যাওয়া ববি হাকিম, জিতে যাওয়া জাভেদ খান, জিতে যাওয়া হচ্ছে এদের যত ক্রিমিনাল গুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের ক্রিমিনাল বিধায়ক, তারা কেন গ্রেপ্তার হবে না? এটা কি গাদ্দারি? আপনারা কি আছেন বলুন তো, যিনি এটা বিশ্বাস করেন যে আজকে যদি এই যে আজকে শওকত মোল্লা হেরে গেছে আর জাভেদ খান জিতে গেছে, শওকত মোল্লা জেলে আর জাভেদ খান এখন ভালো তৃণমূল, যদি রেজাল্টটা উল্টো হতো, যদি শওকত জিততো, যদি জাভেদ খান হারতো, আপনারা জানেন না আজকে জাভেদ খান জেলে থাকতো আর শওকত মোল্লা এখন ভালো তৃণমূল ঋতব্রত ব্যানার্জির সঙ্গে বিধানসভায় থাকতো? আপনারা জানেন না এটা, আমরা কেউ এটা জানি না। সুতরাং এই যে একটা মানে আমি কিন্তু অ্যাবসলিউট যে মানুষ আমাকে মেজরিটি দিয়েছে, আমি কিন্তু এমনি সরকার চালাতে পারবো, কিন্তু প্রশ্নহীন সরকার চালাতে গিয়ে অপরাধীদেরকে হঠাৎ করে বিপ্লবী বানিয়ে ফেলার এই যে রাজনীতি করছে, এটা কি তৃণমূলের রাজনীতিরই একটা এক্সটেনশন? মানে এখানে সজলদা এখানে আছে, সজলদাকে আমি অনেকদিন ধরে চিনি এবং সত্যি একটা সময় তৃণমূল করেছে, কিন্তু পরবর্তীকালে তৃণমূলও ওর উপর, ওর পরিবারের উপর অত্যাচার করেছে, আমরা সবাই তার সাক্ষী, এবং ও রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, আমার এই নিয়েও কোনো সন্দেহ নেই। এই সজলদাকে আমরা দেখলাম বলতে ভোটের পরে অনেক লোক যারা দুপুর 12টার পরে তৃণমূল থেকে বিজেপি হচ্ছে, তোমাদেরকে আমি নেবো না, খুব ভালো কথা। তারপরে দেখলাম এই সজলদাই কেক কাটছে, জন্মদিন ছিল সজলদার, আমার নাকি এটা ছিল, কেক কাটছে, সেখানে মনীষ মুখার্জি রাজারহাট গোপালপুর পুরসভা তৃণমূলের এখনো অব্দি কাউন্সিলর, সে দেখি দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, আমার দাদার জন্মদিন, কেক কাটছে, কি সুন্দর বলে তৃণমূলের কাউন্সিলরদেরকে নিয়ে কেক কাটছে। এরকম আরো সবগুলো দেখলাম বিদ্যাসাগর কলেজে যা আছে। আমি ঠিক আছে, আমি একটা উদাহরণ হিসেবে এটা দিলাম। আমি কিন্তু তাদের কিন্তু সজলদার তৃণমূল বিরোধী 2026 সরকার পাল্টানোর আগে অব্দি সজলদা যে তৃণমূলের বিরুদ্ধে লড়েছে, আমার কিন্তু, আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলছি, আমার তাই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আবার এটা যেটা হচ্ছে এটাও সত্যি, পাপিয়া দিয়ে এখানে চলে গেলেন, এই পাপিয়া অধিকারী 1.5 মাসের মধ্যে কিরকম মাফিয়া অধিকারী হয়ে গেল, আপনাদেরকে নাম বলছি আমি এখানে। অনেক বললেন তো আমাকে 2 ভাই ব্যান করেছিল, অরূপ বিশ্বাসের কথা বললেন। স্বরূপ বিশ্বাসের পিএ ছিল অরিজিৎ বোস। এই অরিজিৎ বোস হচ্ছে এখন পাপিয়া অধিকারী ছায়া সঙ্গী, সে অরিজিৎ বোসকে নিয়ে
সোমনাথ কুণ্ডুর মতো জাতীয় পুরস্কার পাওয়া আমাদের বাংলার গর্ব একজন মেকআপ আর্টিস্টকে পরশুদিন ব্যান করে দেওয়ার হুমকি দিয়েছেন। অরিজিৎ বোস থেকে শুরু করে জয় চন্দ্র, বাপি মালাকার, বিশ্বজিৎ দাস, আমি নাম বলে যেতে পারি একটার পর একটা, সব কটা স্বরূপ বিশ্বাসের ছায়া সঙ্গী ছিল। তারা এখন পাপিয়া অধিকারীর ছায়া সঙ্গী। এবং অরূপ বিশ্বাসের যে পার্টি অফিস থেকে টালিগঞ্জকে কন্ট্রোল করা হতো, ওই অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে সবাইকে ব্যান করা হবে, ঋদ্ধি সেনদেরকে ব্যান করা হবে, ব্যান কালচার চালানো হতো, সেই পার্টি অফিসে বসে পাপিয়াদিরা কি কনফেডারেশন বানিয়েছেন, তার ফর্ম বিলি করা হচ্ছে। ওই অরূপ বিশ্বাসের পার্টি অফিস থেকে পাপিয়া অধিকারীরা ফর্ম বিলি করছে। এবং সেখানে আপনি ক্যামেরা ছেড়ে দিন, যার ক্যামেরা মোবাইল আছে, মোবাইল ক্যামেরা নিয়ে পর্যন্ত পার্টি অফিসের ভিতরে ঢোকা যাবে না, এমন গোপন ফর্ম সেখান থেকে দেওয়া হচ্ছে। এই জিনিস চলছে এখন টালিগঞ্জে। এখানে অর্পদা বলার সময় বললেন যে বিশ্বনাথ চক্রবর্তীকে ইন্ডিকেট করলেন, আমি নাম করে বলছি যে ভোটের আগে বলেছিল যে বিজেপি সরকারে আসতে পারবে না, ভোটের পরে সরি সেই 1 মাসের মধ্যে বই লিখে ফেলে এসব গিরগিটি এখন শুভেন্দু অধিকারীকে দিচ্ছে। তো দাদা, শুভেন্দু অধিকারীকে তুমি চাইলে কাউকে যেতে পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী? আমি পারবো, এখানে যারা আছে তারা পারবে। শুভেন্দু অধিকারীকে কে বলেছিল গিরগিটি গুলোকে নবান্নে ডেকে নিতে? কেউ বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতি করেছিলেন। 2011-এর আগে যারা রাস্তায় দাঁড়িয়ে মারধর খেয়ে লড়াই করে আমার সঙ্গে ছিল, তাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়ে যারা 2011-এর পরে হঠাৎ করে তৃণমূল হয়ে উঠলো, তাদেরকে বুকে টেনে নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অপরাধটা করেছিলেন, তার শাস্তি আজকে পেয়েছেন। একই জিনিস আজকে যদি শুভেন্দু অধিকারীর কাছে কোনো আরে গিরগিরি তো ধর্ম হবে সবসময় ক্ষমতার কাছে যাওয়া, কিন্তু যে ক্ষমতায় আছে সে যদি এই চেক অ্যান্ড ব্যালেন্সটা না রাখে, তাহলে দোষটা খালি গিরগিটি হয়ে গেল, দোষটা মগডালের হলো না, যে দলে গিরগিটি হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি, ধরুন ব্রাত্য বসুর আমরা একটা শুনেছিলাম, ওনার একটা ক্লিপ দেখুন মাঝে মধ্যে ভাইরাল হয়। উনি বলছেন যে ঠিক আছে পরীক্ষা হবে, সব হবে, কিন্তু চাকরি তৃণমূল ছাত্র পরিষদ যে ছেলেমেয়েরা করে তারাই খালি পাবে। কিভাবে পাবে, কেন পাবে সেটা আমি এখন বলবো না, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ করা ছেলে মেয়েরা শুধুমাত্র চাকরি পাবে। দলতন্ত্র, একজন মন্ত্রী দাঁড়িয়ে থেকে বলছেন যে আমি খালি আমার দলের রং দেখে চাকরি দেবো। সরকারি চাকরি, কোনো প্রাইভেট চাকরি নয় বা কিছু না, সরকারি চাকরি আমি খালি আমার পলিটিক্যাল পার্টির ছেলেদেরকে দেবো। এটা অন্যায়, অপরাধ, তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে, সব হয়েছে, আমরা সবাই করেছি, ধর্ম নির্বিশেষে আমরা করেছি। আজকে বলুন, আজকে একটা সরকার, মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে সরকারের পলিসি ঘোষণা করছেন যে বিজেপি পরিবার থেকে লড়তে গিয়ে যারা যারা শহীদ হয়েছিল, খালি বিজেপি পরিবার থেকে রাজনীতি করতে গিয়ে শহীদ হওয়ারা মাসে 10,000 টাকা করে কি সংগ্রামী কি একটা পাবেন। তো বলুন তো, ব্রাত্য বসুর এই বক্তব্যের সঙ্গে আজকে বিজেপি সরকারের এই পলিসির কি তফাৎ? আমাদের একটা 21 বছরের ছেলে ছিল সুদীপ্ত, পিঠে একটা বইয়ের ব্যাগ নিয়ে একটা মিছিলে গেছিল। মমতা ব্যানার্জির পুলিশ তার মাথায় এমন লাঠি বাড়ি মেরেছিল, মাথার ঘিলটা ছিটকে রাস্তায় পড়েছিল। সুদীপ্ত কি অপরাধটা করলো, তার পরিবার কেন পাবে না ক্ষতিপূরণ? আজকে আমি বলছি, আপনি সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি ছেড়ে দিন, পুলিশের গুলিতে যারা মমতা ব্যানার্জির আমলে পুলিশের গুলিতে বাংলার যে ছেলে মেয়েগুলো মারা গেছে, যাদের প্রাণ গেছে, তাদের পরিবারগুলো কেন যে ক্ষতিপূরণ পাবে না? বা বিজেপির যারা রাজনৈতিক কর্মী, মানে রাজনীতি করতে গিয়ে খুন হয়েছে, রাজনৈতিক কারণে তারা ক্ষতিপূরণ পাক, আমার সেখানে বলার কিছু নেই, কিন্তু সেইটা শুধুমাত্র যারা বিজেপি করে তারা পাবে, বাকিটা কেন পাবে না? ব্রাত্য বসুর পলিসির সাথে এইটার কি পলিসি তফাৎ আছে বলুন তো? তৃণমূলের আমলে যদি কোনো একটা জিনিস নিয়ে সবচেয়ে সমালোচনা হয়ে থাকে, তাহলে চুরি, দুর্নীতি, এই কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, চাকরি চুরি, সব চুরি হয়েছে। বিজেপি আসার পরে নতুন চুরি যোগ হয়েছে, মন্দিরের প্রণামী বাক্সে চুরি। আপনি বলুন তো, সিপিএম কে নিয়ে এদের এত বক্তব্য, ধর্ম ইত্যাদি, আমরা কি ধর্মের অপমান করি, হ্যান করি, ত্যান করি? কোনোদিন শুনেছেন বামফ্রন্ট সরকারের আমলে কোন সিপিএম এর এমএলএ, কোন সিপিএম এর এমএলএ এর বর, বউ, নাতি, নাতনি কেউ মন্দিরের পুরোহিতকে, সেবায়তকে ফোন করে বলেছে যে প্রণামী বাক্সটা আরো সন্ধ্যেবেলা আমার বাড়িতে এসে জমা দিতে হবে? বলেছে কে? বিজেপির লোকেরা বলেছে। ধর্মের নামে মন্দির বানানোর নাম করে রাম মন্দির বানিয়ে রাম মন্দিরের ফান্ড চুরি করে, পানিহাটিতে মন্দির বানিয়ে পানিহাটির মন্দিরের ফান্ড চুরি করে। আর সেটা প্রকাশ্যে এসছে করতে গেলে সন্ময়দার এখানে উল্টো দিকে বসে আছেন, কিন্তু আমি থ্যাঙ্কফুল সন্ময়দার কাছে, সন্ময়দার জন্য এটা বাংলার মানুষ জানতে পেরেছে। ওখানে পানিহাটির যিনি এমএলএ হয়েছেন রত্নাদেবনাথ বিজেপি, তার হাজব্যান্ড ওখানকার প্রণামীর বাক্স সেবায়তকে ফোন করে বাড়িতে চেয়ে পাঠাচ্ছে। আচ্ছা, পাপিয়া অধিকারী কতক্ষণ বলেছেন দেখেছি, নিজের বেলা বলেছেন, তারপর আবার আমি বলার সময় এখানে এসে বলেছেন। আমি আমার কথাটাকে জাস্ট শেষ করছি দুটো লাইন বলে, দুটো সেন্টেন্স বলে খালি। এক, অর্কদা প্রথমে একটা উদাহরণ দিলেন যে গুন্ডা দমন বিল হবে, জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য কোনো ভদ্রলোকের তার জন্য ভয় পাওয়ার দরকার নেই। মুশকিল হচ্ছে জাহাঙ্গীর শাহজাহান অলরেডি জেলে আছে। অর্থাৎ জাহাঙ্গীর শাহজাহানদেরকে, আমি খালি ব্যক্তি শাহজাহানের কথা বলছি না, জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য তার মানে কোনো নতুন আইন লাগে না। ভারতের যে এক্সিস্টিং সেট অফ লজ আছে তাই দিয়েই জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরা যায়। সুতরাং এটা জাহাঙ্গীর শাহজাহানদেরকে ধরার জন্য নয়, এটা কোনো গুন্ডা দমন না, এটা বিরোধী দমন আইন। আর অর্কদা, তুমি একটা কথা বলার সময় বললে তাজিয়ার হাইট ছোট হচ্ছে দেখছেন, এতে তোমার কি সুখ হচ্ছে আমি জানি না, বা তাজিয়ার হাইট বড় হলে তোমার ব্যক্তি জীবনে কি আটকে থাকতো। কিন্তু আমি একটা জিনিস বলছি, অর্কদা, অধিনার খালি তাজিয়ার হাইট মাপবে, তাজিয়ার হাইট ছোট হচ্ছে, কিন্তু পেট্রোলেরও দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে, স্কুল কলেজের অ্যাডমিশন ফি বাড়ছে। যেদিন তাজিয়ার হাইট সেরে পেট্রোল ডিজেলের দাম
স্কুল কলেজের অ্যাডমিশন ফি রান্নার কাছে দাম মাপতে শিখবে, সেদিন দেখবে খালি তাজিয়া হাইট কমছে না, মানুষের জীবনের দামও কমছে। আমি শেষ করছি আপনাদের কাছে, এই পাপিয়া অধিকারী বলার সময় বলবো কথা সবার এটা বক্তব্য যে সরকার এসছে মানে আদি অনন্তকাল এই সরকার চলবে, এই সরকার কোনোদিন যাবে না। হাবিব জালিমের নাম আপনারা অনেকে শুনেছেন, একজন অভিষেক, কিন্তু নামটা মুসলিম নাম, এদের সঙ্গে বলার মুশকিল আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন হাবিব জালিম হচ্ছেন পাকিস্তানের ইসলামিক যে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা একজন নাস্তিক কবি। আমি সেই হাবিব জালিমের একটা লাইন বলছি, সে तुमसे पहले भी जो एक शख्स यहाँ तख्तनशी था, तुमसे पहले भी जो एक शख्स यहाँ तख्तनशी था, उसको भी अपने खुदा होने पे इतना ही यकीन था। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। শতরূপ প্রায় একটা মেশিন গান অ্যানিমেশনের মেশিন গান না, আজকাল কি বলে AK-47, so he was firing away like an AK-47, এবং যার ইদানিং সময় করা একটা ফান্ডামেন্টাল ইনভেস্টিগেশন নিয়ে শতরূপ কথাটা বলল, পানিহাটির ঘটনাটা নিয়ে। আর ফার্দার সময় নষ্ট না করে এবার ডেকে নেবো সন্ময় বন্দ্যোপাধ্যায়কে। সন্ময়, ইয়োর টার্ন নাও। নমস্কার। শ্রদ্ধেয় সঞ্চালক ডক্টর কুণাল সরকার এবং মঞ্চে মোশনের পক্ষে বিপক্ষে সকল সুধীজন, আমার আজকে শুরুটা করছি এই কারণে গেল যে অডিওটা ভাইরাল হয়েছে সেটা সত্যি এবং আমার নেওয়া। আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। এই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, বাকিটা ইতিহাস আপনারা জানেন, এআই জেনারেটেড নয়। আমি এইটুকু কথা বলি, আজকের যে সমাবেশ, এখানে সমাবেশ করবো না, আপনারা সমবেত সুধীজন এসছেন, পরিবর্তন, উচ্ছ্বাস, হতাশা এর কি পুনরাবৃত্তি হতে চলেছে। আমি সঞ্চালক মহাশয়কে আমি একটা ধন্যবাদ জানাবো যে হতে চলেছে জিজ্ঞাসা চিহ্নটা তিনি রেখেছেন। বিতর্ক সভায় জিজ্ঞাসা চিহ্ন থাকে, কলেজ জীবন থেকে দেখিনি, প্রথম রাখলেন, তার মানে তিনিও কোনো কারণে সন্দিগ্ধ যে এটা কি একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে নাকি। এটা আমার মনে হয়েছে বলে বলছি, আমি কোনো তর্ক বাড়ানোর জন্য বলছি না। একটা সরকার যার বয়স হয়েছে 60 দিন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমরা আলোচনায় নিয়ে আসছি 408 মাসের বাম সরকার, 34 বছর যারা চালিয়েছেন, এবং 180 মাসের তৃণমূল সরকার যেটা তৃণমূল চালিয়েছেন, সর্বমোট 17,760 দিন। 17,760 দিনের সঙ্গে আমি বা আমরা বা এই সভা 60 দিনের কম্পারিজন করে হতাশার দিকে চলে যাচ্ছে কি? হতাশাটা বড্ড তাড়াতাড়ি হচ্ছে না? এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে। আমি কোনো তর্কে ভিতরে রেখে যাচ্ছি না, যে আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনাগুলো গত 2 মাসে ঘটছে, আমি মোশনের বিপক্ষে থেকেও বলছি, আমি সবকিছুর সমর্থক নই। এটা আমি স্বাধীন চেতা মানুষ হিসেবে আমার মনে হয়েছে সবকিছু সমর্থক নই। কিন্তু আপনার প্রশ্ন করবেন তাহলে আপনি কথা বলছেন না কেন? বলছি না এই কারণে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার একটা ব্রিদিং স্পেস কিন্তু দেওয়া দরকার। আপনারা আশা করি স্বীকার করবেন, ডক্টর সরকার বিদগ্ধ সার্জন, তিনিও জানেন অ্যানেস্থেশিয়ার পর যখন একজনকে পেশেন্টের সার্জারি কাঁচি ছুরি চলে, কিছুক্ষণ সময় লাগে। একটা হল ঘরে পরীক্ষা বসছেন, 3 ঘন্টার পরীক্ষা, আপনি 10 মিনিটে পরীক্ষক বললেন তোমাকে আর পরীক্ষা দিতে হবে না, তুমি পাস করবে না ফেল করবে আমি দেখে নিয়েছি। 10 মিনিটে খাতা দেওয়াটা কি চলতে পারে? এটা আমাকে ভাবিয়েছে। আমি বলছি, মানে এগুলো বলছি বলেই সবকিছু বলা নয়। আমি এমন একটা মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য রাখছি, এটা বলতে খুব ইচ্ছে করছে বলে বলছি। আমার সকাল শুরু হয় ডাক্তার কুণাল সরকারের ভিডিও যেগুলো পোস্ট করেন সেটা শুনে, দুপুরবেলা আমি সজল কিংবা শতরূপের বক্তব্যটা মাঝ পর্বে শুনি, আর রাত্রিবেলা যখন শুতে যাই, ভুল করি না, বাংলা সিরিয়াল দেখে শুতে যাই। ফলত সেই মানুষগুলোর সামনে দাঁড়িয়ে যখন কথা বলতে হয় না, কোনো একটা জায়গায় কণ্ঠ কাঁপে, কিন্তু প্রশ্নগুলো তো করতে হয়। যখন চূড়ান্ত নৈরাজ্যের পর যখন একটা সকাল আসে, যে সকালটা হয়তো আমরা কেউ প্রত্যাশা করিনি, যে এই অ্যাবসলিউট প্যান্ডেট নিয়ে 208টা আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, আমরা অনেকেই আশা করিনি।
তার একটা উচ্ছ্বাস, তার একটা অভিব্যক্তি, কোন একটা জায়গায় যন্ত্রণা থেকে মুক্তি আমাদের কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটায় যেটা কাঙ্ক্ষিত নয়, প্রার্থিত নয়, যেটাকে হতাশা বলে চিহ্নিত করে দেওয়ার সময় বা পরিস্থিতি এক নিয়ে আসে। আমি বলছি সময় ইতিহাসের পাতায় রাজনীতির ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সময় কথাটাকে না আমি ব্যাখ্যা করতে গিয়ে আমি একজন রাজনীতির ছাত্র হিসেবে মনে হয়েছে এই পশ্চিমবঙ্গে বড্ড সময় নষ্ট হয়েছে। আমি দুজন মুখ্যমন্ত্রীর কথা ছেড়ে দিচ্ছি, বড্ড কম সময় তারা ছিলেন, ডক্টর প্রফুল্ল ঘোষ এবং অজয় মুখোপাধ্যায়। বিধানচন্দ্র রায় 12 বছরের স্প্যানে বড্ড কম সময়ে কত বেশি কাজ করা যায় দেখিয়েছিলেন। প্রফুল্লচন্দ্র সেন সময়ের মূল্যটা বোঝেননি 5 বছরে। সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি 72 থেকে 77-এ মুখ্যমন্ত্রী ছিলেন, সময়টাকে ধ্বংস করেছেন। এটা আমার অভিব্যক্তি, আপনারা সহমত নাও হতে পারেন। 34 বছরে জ্যোতিবাবু যখন সরকারে ছিলেন সময়টাকে না ব্যবহার করেনি। আমার এটা অভিব্যক্তি, শতরূপ সহমত নিশ্চয়ই হবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য সময়ের মূল্যটা বুঝেছিলেন, কিন্তু তার পাশে তখন অনিল বিশ্বাস ছিলেন না। এটা আমার নিজস্ব অভিব্যক্তি। আর মমতা বন্দ্যোপাধ্যায় সময়টাকে ধ্বংস করেছেন। আর সেই ধ্বংস করার ফলে 15 বছর বাদে যখন একটা সরকারের পরিবর্তন হলো, তখন একটা উচ্ছ্বাস, একটা অভিব্যক্তি এমন একটা জায়গায় পৌঁছচ্ছে, মানুষ তখন ডিম ছুটছে। বলতেই পারেন যারা ডিম ছুটছেন, আমরা তো বোম ছুটছি না, বোমের কালচার থেকে তো বেরিয়ে এসেছি। ডিম অসম্মান করেছে, হিউমিলিয়েট করেছে, কিন্তু মানুষ তো মানেনি। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তো 56 জন মানুষের মৃত্যু হয়েছে। 2021-এর নির্বাচনের পর 54 জন মানুষের মৃত্যু হয়েছে। আমাদের ডিমে কতজন মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু সেটাও কাঙ্ক্ষিত নয়। যখন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন ডিম বঙ্গ সংস্কৃতির অঙ্গ নয়, ছুঁড়বেন না, যখন সেই ডিম তারপরেও ছোড়া হয়, কোনো একটা মনের কোণে প্রশ্ন জাগে। আবার যখন সেই ডিম নিয়ে মহুয়া মৈত্র আদালতে যান বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে যান, হাইকোর্ট সুপ্রিম কোর্টে, তখন মনে হয় সময়টা তো আদালতের নষ্ট হচ্ছে, কোথাও তো একটা থামা দরকার। কিন্তু এইটাকে হতাশা বললে চিহ্নিত করে দেওয়াটা বোধহয় ঠিক নয়। 2 মাস বড্ড কম সময়। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু মনে করি, তাতে কি এসে গেল, কিন্তু একজন সাধারণ নাগরিকের কণ্ঠ থেকে মনে হয় ভালো তৃণমূল খারাপ তৃণমূল হতে পারে না। যিনি ভালো তিনি ভালো, যিনি খারাপ তিনি খারাপ। জাভেদ খান খারাপ হবেন না, ভালো হবেন। ফিরাদ ভালো হবেন। দেবরাজ, শৌকত, জাহাঙ্গীর খারাপ হবেন, যেটা সদরূপ বলছিল, এটা আমারও মনে প্রশ্ন। কিন্তু এটা হচ্ছে বলেই এক্ষুনি আমার মনে হতাশাটা গ্রাস করে নিব, এই রাজ্য সরকার আর কিচ্ছু করতে পারবেন না। মনে প্রশ্ন আসে যখন কালীচরণ জেলে যান, পুরসভা থেকে সাসপেন্ডেড হন, সেই কালীচরণের বস ভালো তৃণমূল হয়ে তৃণমূল ভবনে গতকাল প্রবেশ করেন। প্রশ্ন আসে, প্রশ্নটা কিন্তু ফাইনাল হতাশা নয়। আমি বলছি বিজেপি নেতৃত্ব করছেন, সতর্ক করছেন, সাসপেন্ড করছেন, বহিষ্কার করছেন, কিন্তু বড্ড মৃদু। এখন থেকে যদি সতর্ক না হন, 2011-র পরিবর্তনের পর যে প্রবল প্রত্যাশা নিয়ে আমরা একটা সরকারকে বরণ করেছিলাম, আবার তার কোনো পুনরাবৃত্তি হবে না তো। কিন্তু প্রশ্ন জাগে, কিন্তু প্রশ্নটাকে আমি হতাশা বলে দাগিয়ে দিতে, চিহ্নিত করতে আমি রাজি নই। তার কারণ এমন কিছু ঘটনাও তো পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে, যেখান থেকে দাঁড়িয়ে কোনো একটা জায়গায় স্বপ্ন দেখা যায়। চিংড়িঘাটা প্রকল্প আপনারা জানেন, কলকাতার নাগরিক আপনারা, দিনের পর দিন 1.5 বছর একটা প্রকল্পকে আটকে রেখে 150 কোটি টাকা রেলের প্রপার্টিকে মানে খরচ বাড়িয়ে দিয়ে একটা সরকার কি সাংঘাতিক কাণ্ড করেছিল। 120 দিনের একটা পরিবর্তনের সরকার সেটাকে কিন্তু বাস্তবায়িত করে দেখালো। ভরসা তো এখান থেকে যাবে। আমি বলছি জায়গাগুলো ভাবতে হবে। আমি একপক্ষীয় দৃষ্টি থেকে দেখতে রাজি নই। সীমান্তে যখন একটা সরকার বলে 45 দিনের মধ্যে আমি জমি হস্তান্তর করবো, কোন একটা ভরসা জাগে, বিশ্বাস জাগে। এই কঠিন সময় যখন লালমনিরহাটে চীন এয়ারবেস তৈরি করে, যখন সম্প্রতি মঙ্গল ওটে সেখানে চীন এসে তার দায়িত্ব নেয় ভারতকে সরিয়ে, তখন মনে হয় সীমান্ত সুরক্ষিত থাকাটা ভীষণ ভীষণ দরকার। শিল্প কি হবে হবে না জানি না, কিন্তু 15 বছরে তো শিল্পের দরজা বন্ধ ছিল। যখন একটা সরকার চেষ্টা করছেন শিল্প নিয়ে ঘুরে দাঁড়াতে, যখন বলছেন 2100 কোটি টাকার প্রজেক্ট আমরা খুব দ্রুত বাস্তবায়িত করব, টাটা ফিরবেন কিনা জানি না, আম্বানি আদানি কতটা ইনভেস্টমেন্ট করবে জানি না, কিন্তু একটা ব্রিদিং স্পেস, একটা সময় তো একটা সরকারকে দেওয়া দরকার। একটা সরকার যখন বলছে আমরা কলেজের ইউনিয়ন রুম সংস্কৃতিটাকে ধ্বংস করে দিয়ে পরিচ্ছন্ন করব, তখন একটা বিশ্বাস তো রাখা দরকার। কেন বিশ্বাস হারানো পাপ। সে বিশ্বাস যদি একটা নতুন
মানুষের নির্বাচিত একটা সরকার যদি চেষ্টা করে তৈরি করতে, কেন আমরা দেবো না? একটি পরিবার কি ধ্বংসাত্মক লীলা ঘটিয়েছেন বলুন তো। আমি একজন মানে অনুসন্ধিত মন নিয়ে, আমি সাংবাদিক নই, আমি রাজনীতিবিদ হতে পারিনি, ফলত আমার কাছে মনে হয়েছে কি আর্থিক ধ্বংস করেছেন। আপনার শুনলে চমকে যাবেন যে অভয়া হত্যাকাণ্ডের 2024-এর 20শে অগস্ট থেকে 9ই নভেম্বর পর্যন্ত শুধু কপিল সিব্বালের 5 দিনের হিয়ারিং এর জন্য 1,30,00,000 টাকার বিল মিটিয়েছে একটা সরকার 5 দিনের অ্যাপিয়ারেন্সের জন্য। ক্ষতি নয় সেটা? আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলা লড়ার জন্য মনু সিংকে 25,50,00,000 টাকার বিল মিটিয়েছে, সে বিলের প্রতিলিপি আমার কাছে আছে। এই ধ্বংসাত্মক কাজ তো চলেছে। গত 2025-এর 30শে ডিসেম্বর জন্য যখন মনু সিংকে 4 কোটি টাকা ডিএ মামলার জন্য পেমেন্ট করে একটা সরকার, সেটা তো বন্ধ হয়েছে। সরকার তো বলছে, পরিবর্তনের সরকার বলছে যে আমরা অনর্থক অর্থ ব্যয় করবো না। কোন একটা জায়গায় তো ভরসা জাগে, বিশ্বাস জাগে। ট্রেড মিলে তো বাজেটটা হচ্ছে না, হচ্ছে তো মস্তিষ্ক দিয়ে। এবার সেই বাজেট ভালো হবে কি খারাপ হবে না একটু অপেক্ষা করি না। আজকে সেকুলারিজম নিয়ে অনেক কথা হচ্ছে, আমি ওইভাবে ওইসব কথা বলতে ঠিক অভ্যস্ত নই, কিন্তু আমি একটা জিনিসে বিশ্বাস করি, অ্যাবসলিউট হিন্দু ভোট কনসলিডেশন হলো কেন, এটা তো রাজনৈতিক ছাত্রদের ভাবতে হবে। তার কারণ যেখানে দাঁড়িয়ে তা অপব্যবহার হয়েছে, এবং সেই অপব্যবহারটা এমন একটা জায়গায় হয়েছে, এই সংবিধানের ফান্ডামেন্টাল ইস্যুটা সেকুলারিজমের সম্বন্ধে মানুষের আস্থাটা চলে গেছে। এরা অফিসেরা সবাই যারা এবারে ভোট দিয়েছে, সবাইকে বিজেপিকে ভোট দিয়েছে না, মানুষের মনের অনেকগুলো যন্ত্রণারোগী ব্যক্তি একসঙ্গে সমবেত হয়ে ভোট দিয়েছে। আমি শেষ করবো শুধু একটা কথা বলে, আমি শতরূপদীপ সীতার প্রতি শ্রদ্ধা, মানে আমি তাদের প্রতি তাদের আদর্শগত অবস্থানকে শ্রদ্ধাকেই বলছি। 2010 সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য সরকার থেকে চলে গিয়েছিলেন, তখন ওবিসি ঠিক 11 গিয়েছিলেন, ওবিসি একটা স্পেশাল আইন এনে 46 জন নতুন কমিউনিটিকে ওবিসিতে ঢোকানো হয়েছিল, তার মধ্যে 45 জন মাইনরিটি কমিউনিটি। প্রশ্ন তো সেকুলারিজম নিয়ে সেখান থেকে ওঠে, অস্বীকার করতে পারবে। আমি তাই আজকের দিনে দাঁড়িয়ে বলছি, পরিবর্তন, উচ্ছ্বাস, হতাশা পুনরাবৃত্তি হতে চলেছে। হবে কি হবে না সেই সময়, যে সময়ের কথা তখন বলছি, সময় বলবে, কিন্তু এখনই বোধ হয় কনক্লুশনে আসা উচিত নয়, ভাববে না। নমস্কার। সন্ময়কে সাধুবাদ, কারণ একটা বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে যাকে বলে একটা প্রথাগত গোষ্ঠীবদ্ধ আলোচনা না করে সন্ময়ের মধ্যে সেখানে তার সেই ইন্টেলেকচুয়াল ইন্টেগ্রিটিটা আছে যে কথাটা বলার, যে হি স্পিক্স এজ অ্যান ইন্ডিভিজুয়াল and does not subscribe to collective herd instinct. সন্ময়, আজকে তারপরে একজনকে ডেকে নেব যাকে আমরা দেখে এবং শুনে অভ্যস্ত as the eternal analytical critique, এবং যার কথা সপ্তাহে 2-4 বার না শুনলে যেন মনে হয় যে চারিদিকে যে জিনিসপত্রগুলো ঘটছে সেটা হয়তো আমরা দেখছি কিন্তু বুঝতে পারছি না। সুমন চট্টোপাধ্যায় is the next speaker. Thank you. দেখুন, সত্যি কথাটা প্রথমেই বলে দিই, আমি এখানে না তর্ক করতে আসিনি। এর আগে আমাকে একবার কুণাল নেমন্তন্ন করেছিল ত্রিপুরায় যাওয়ার জন্য, শেষ মুহূর্তে আমি ওকে ফিরিয়ে দিয়েছি। ফলে দ্বিতীয়বার যখন ডাকলো, আমার মনে হলো যে এবারও না বলাটা খুব অর্বাচীনের মতো কাজ। আমি এসেছি এসেনশিয়ালি একটা ব্যক্তিগত স্বার্থপর কারণ, সেটা হলো যে আমার হৃদয়ে 3টে স্টেট আছে। যে কোনো দিন আমার বাইপাসের প্রয়োজন হতো, তখন কুণালের দ্বারস্থ হলে কুণাল যেন আমাকে প্রত্যাখ্যান না করে, আর স্বভাব সুলভ মহানুভবতা দেখিয়ে ও যে ফিটা সেটা মকুব করে দেয়। আরেকটা, আমি না সত্যি কথা বলতে কি, এখানে যারা আছে তারা সবাই আমার চেয়ে বয়সে অনেক ছোট। এই সিং ভেঙে বাছুরের দলে
এসে আমি যে খুব একটা স্বস্তি বোধ করছি তাও না। আর আমার হচ্ছে একটু হংস মধ্যে বকযথা অবস্থান। আমি যাদের সঙ্গে বসে আছি তারা একেবারে আগমার্কা বামপন্থী, যাদের সঙ্গে আমি কোনোদিন বসিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর আমি ভেবেছিলাম আমার বিপক্ষে যারা বলবেন তাদের মধ্যে দুজন আগমার্কা বিজেপি, ন্যাচারালি ঘোষিতভাবে তারা বিজয়ী হয়ে এসছেন। এখন দেখতে পাচ্ছি অর্ককে নিয়ে প্রায় 3.5 জন হয়ে গেছে। আমি খালি ভাবছিলাম ভাগ্যে শুভেন্দু অধিকারী এখানে নেই, ভাগ্যে বেচারা একেবারে একটা আতঙ্কগ্রস্ত হয়ে ফিরে যায় যে এরপরে অর্ক না ওর জায়গাটা দখল করবে। আর এই ধরনের এই যে পরিবর্তন, সেটা আমার খুব মজার লাগে। আমার বাবা ইতিহাসের অধ্যাপক ছিলেন, আমার অধ্যাপক ছিলেন প্রেসিডেন্সি কলেজে। বাবা মাঝে মাঝে এই পূর্ববঙ্গের কথা বলতে গিয়ে বলতেন, এই জানিস হিন্দুরা যখন হঠাৎ করে ধর্মান্তরিত হয় তখন তারা না, অর্ডিনারি মুসলমানরা তো 5 বার নামাজ পড়ে, তারা 6 বার 7 বার 8 বার। আমি অবাক হয়ে দেখলাম অর্কপ্রভু সরকার, যার বাবার নাম বাসব সরকার, যিনি সারা জীবন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া করেছেন, তার ডিএনএ তে কোথায় গন্ডগোল হলো যে অর্ক হঠাৎ এত মানে ঠিক আছে, ইউ ওয়ান্ট টু সাপোর্ট, কিন্তু এইভাবে উত্তেজিত হয়ে প্রেশারটা কে দেখে নিও তো বেচারা, আমার ধারণা হয় হাই প্রেশারে ভুগছে, নয় একটা হ্যালুসিনেশনে ভুগছে, যেটা একদা আমাদের আমি যাদের দুঃখে বসে আছি তারাও দেখতেন কলকাতা শহরে লেখা থাকতো মার্ক্সবাদ অবিনশ্বর, কেননা এটা বিজ্ঞান। তো নিশ্চয়ই মনে আছে। এখন 2 মাসও বয়স হয়নি শিশু, এখনো ন্যাপি পড়াতে হচ্ছে, তাকে বলে দিচ্ছে যে আমরা এখানে 40, 50, 60 বছর ধরে থাকি। আমার বক্তব্য হচ্ছে যে ক্রিস্টাল বল গেজিং এর তো একটা সীমা থাকে। আর আজকের বিতর্কের এটাই হলো প্রবলেম, সেটা হচ্ছে যে বিষয়বস্তু মাথা খাটিয়ে বের করা হয়েছে সেই বিষয়বস্তুটা না ঠিক তর্ক করার বিষয় নয়। আমাকে যদি বলেন এটা জ্যোতিষ চর্চার বিষয়, অর্থাৎ পরিবর্তন, উচ্ছ্বাস এবং তারপরে হতাশা। সন্ময় ঠিকই বলেছে যে দেখবেন কলা বউয়ের মতো একটা প্রশ্ন চিহ্ন জুড়ে দিয়ে গোটা ব্যাপারটাকে গোলমাল করে দিয়েছে। কেমন? সো ইউ হ্যাভ টু প্রেডিক্ট। আমরা এখানে যে 8 জন বসে আছি তার মধ্যে এই গুণ একমাত্র অর্কর আছে। আপনারা যদি অর্কর ভিডিওগুলো দেখেন দেখবেন তাদের যে থাম্বনেইলের শিরোনাম থাকে সেগুলো এইরকমই, আগামী 1 সপ্তাহে 1 ডজন আমলা ও মন্ত্রী অ্যারেস্ট হবেন, কেন জেনে নিন। ঠিক আছে, আগামী 1 মাসের মধ্যে মনুমেন্টে 4টে হনুমান লাফালাফি, কিভাবে জেনে নিন। ঠিক আছে, এখন আমি তো জ্যোতিষ না, দেখুন আমার 10 আঙুলে কোনো আংটি নেই, আর আমি যতবার জ্যোতিষের কাছে গেছি জীবনে নানা রকম প্রবলেম হয়েছে, ততবারই আমাকে ভুলভাল বুঝিয়েছে এবং আমার অনেক টাকা নষ্ট হয়েছে। এখন আমি এই আলোচনাটাকে সেই জন্যই
খুব একটা সিরিয়াসলি নিতে পারছি না এই জন্য যে এর মধ্যে এক ধরনের অমোঘ অনিবার্যতা আছে। আমরা ছেলেবেলায় পড়তাম যে ঋতুচক্রের আবর্তনে গ্রীষ্মের পর আসে বর্ষা, বর্ষার পর আসে শরৎ, শরতের পর এটসেট্রা এটসেট্রা। আমাদের জীবনটাও তো তাই, শৈশব, তারপরে যৌবন, তারপরে প্রৌঢ়ত্ব আমার মতো, তারপরে বার্ধক্য। আচ্ছা, যেই যৌবনটা চলে গেল অমনি হতাশা হয় না? এত সুন্দরী মেয়ে সব ঘুরে বেড়াচ্ছে, আর কেউ না পারছে ভালো করে আমার দিকে তাকাতে, না পারছি আমি তাকাতে, এর চাইতে হতাশাজনক পরিস্থিতি হ্যাঁ একজন পুরুষের জীবনে কি হতে পারে বলুন তো? সুতরাং এটা রাজনীতির ক্ষেত্রেও তাই। সরকারের পরিবর্তন হবেই, পরিবর্তন হলে সাময়িক উচ্ছ্বাস হবে, তারপর একদিন হতাশাও আসবে। এটা ইনএক্সরেবল লজিক। এই লজিককে কেউ আজ পর্যন্ত অন্যথা প্রমাণ করতে পারে না। আরে এই তো বিজেপি সরকার সবে এসেছে, সিপিএসই, কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন, এমন তারা টিকলো। আমি আনফর্চুনেটলি দেখেছি বরিস ইয়েলসিন নামক একজন ভদ্রলোককে রাশন ট্যাঙ্কের উপর, মস্কোয় ছিলাম সেদিন, একমাত্র টিকে আছে গায়ের জোরে, আরো নানা রকম ছলাকলা করে এবং নিজেদের মেধাকে ব্যবহার করেছি। এর বাইরে আপনি এই অবিনশ্বরতার গল্প রাজনীতি থেকে ভুলে যান, ঠিক আছে? ইন্দিরা গান্ধীও ভেবেছিলেন অবিনশ্বর, কে না ভাবেনি? ক্ষমতার মাদকতা এমন, আর এটাই দাঁড়িয়ে যায় শাসকের সবচেয়ে বড় শত্রু অপোজিশন নয়, শাসকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আত্মতুষ্টি। এখন এই সরকারের সমস্যা হচ্ছে, দেখছি এরা প্রথম দিন থেকেই আত্মতুষ্টিতে ভুগছে। আরে কিছুদিন যেতে দাও, আত্মতুষ্টির মতো কিছু একটা করো। এখনো পর্যন্ত যেটা সন্ময় বলেছে তার সঙ্গে আমি ষোলো আনা একমত। ইটস টু আর্লি। যে এখন এই ডিবেটটা যদি 1 বছর পরে করতো, কুণাল আহ্বান করতো, আশা করি করবে এবং আমাকে ডাকবে, তখন আমি চালিয়ে খেলতে পারবো। হ্যাঁ, কেননা তখন আমার মনে হবে না যে আরেকটা কথা বলি, যে এত তো পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, আবার শেষের দিকে বলবো আর বেলবারে আমার একটা সিনিয়র সিটিজেন কোটা আছে, ঠিক আছে? সুতরাং আমার বক্তব্য হচ্ছে, এত পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলছি কেন আমরা? আজকে 4 জুলাই, আমেরিকার 250 বছর হলো। 2 বছর আগে একটা গোটা দেশের 50টা স্টেট উপর করে একটা লোককে ভোট দিয়েছিল, এমনকি সমস্ত ডেমোক্রেট স্টেটও ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হতাশা কবে এলো? কদিন পরে। So don't go by the size of victory. It all depends on কাকে দিয়েছো রাজার পাঠ, তাই তো? সুতরাং আজ যেটা আমার কাছে এখন অ্যাগনোসিয়াম সবাই বলছে এবং শুনতে শুনতে আমি প্রায় ঘুমিয়েই পড়েছি, সেটা হচ্ছে, আমি যদি পরিবর্তনের বেঞ্চমার্ক করতে হয় তাহলে কি আমি আগের জমানার সঙ্গে করব? তাহলে তো আমার মনে হয় যে ক্যালকাটা ক্লাবের এই যে আর্দালি টার্দালি যারা আছে, তারা যদি একটা সরকার করতো, চাইতে বেটার। আমার প্রশ্ন হচ্ছে যে why should I compare myself with the worst? একটা কোথাও তো বেঞ্চমার্কিং শিখবে। সেটাই ছিল বাঙালি যে আমাদের যে গর্বিত সত্তা, তার একটা অংশ। সেই কারণেই মাইকেল বলেছিলেন যে পেত্রার্ক যদি ল্যাটিনে সনেট লিখতে পারে, আমি বাংলাতেও পারি, লিখেও দিয়েছিলেন।
সেই কারণেই বাংলা ভাষা উন্নত হয়েছে। আর এখন আমাদের এত একটা মানে কি বলবো, তালে গলে অম্বলে এমন অবস্থা হয়েছে যে মমতা ব্যানার্জির আমলে কি হয়েছিল, ভিসাবি কি হচ্ছে, এটা নিয়ে আমাকে আলোচনা করতে হবে। আমি ছেলেবেলা থেকে একটা জিনিস শিখেছি, যদি ক্রিকেট খেলতে যাও, কম্পেয়ার ইউরসেলফ ভিসাবি সচিন। আর যদি সম্বরণ ব্যানার্জির সঙ্গে কম্পেয়ার করতে চাও, তাহলে জীবনে কিছুই অ্যাচিভ করতে পারবে না। এটা গেল 2। 3 নম্বর হচ্ছে, আমি তো পশ্চিমবঙ্গে এই যে বারবার করে এই কথাগুলো আসে, তার জন্য কিন্তু আমি রাজনীতিবিদদের আদৌ দোষী করি না। এই পয়েন্টটা বলে আমি চলে যাবো, চিন্তা করি। দেখুন, আমরা যে শুধু ভেত বাঙালি তা নয়, আমরা গেঁতো বাঙালির বটে। কেন বলছি এই কথা? আমরা কোনো একটা সরকারকে একবার ক্ষমতায় বসালে সহসা তার বদল ঘটাতেই চাই। সো তার মানে কিরকম বলুন তো, একটা গান আছে না, এই চলছে চলুক তাতে তোমার কি আর আমার কি। একবার এখন এটাই হচ্ছে বাঙালির সমষ্টিগত রাজনৈতিক চেতনার চালিকা শক্তি। চলছে চলুক, তাদের তো কারোর কিছু আসে যাচ্ছে না। এবার কল্পনা করুন যে এর চেয়ে আমরা সকলে মিলে যদি প্রতিজ্ঞা করি যে প্রতি 5 বড় জোর 10 বছর অন্তর পাশাত উল্টে দেবো, তাহলে দেখবেন এত লেখা থাকবেই না। পরিবর্তনটা স্বাভাবিক ধরে নিয়ে উচ্ছ্বাস হবে সংক্ষিপ্ত, হতাশা আসবে অনেক তাড়াতাড়ি, ঘটিও চট করে উল্টে যাবে। তা না করে হতভাগা বাঙালি গত অর্ধ শতকে সরকার বদলালো মাত্র 2 বার। হিসেব করে দেখুন। তার মধ্যে প্রথম জন সম্পর্কে হতাশ হতে আমাদের পাক্কা 34 বছর লেগে গেল। তারা নিজেরাই যেতে চায় এমন একটা অবস্থা তৈরি করছে, তাও আমরা রেখে দিচ্ছি। না থাক। যে সরকারে, আমার একদম পরিষ্কার রিয়েল লাইফ স্টোরি বলছি, আগের সরকারে যখন 1 বছর পূর্তি হলো, সেদিনকে পাকচক্রে আমি নিউ সেক্রেটারি বিল্ডিং এ গেছিলাম সুব্রত মুখার্জির সঙ্গে দেখা। সুব্রত মুখার্জিকে ঘরে ঢুকে দেখি খুব চিন্তান্বিত ভাবে, মানে মনে হচ্ছে যেন সাইডন খাওয়া দরকার। কি হয়েছে সুব্রত দা? বলছে না, খুব দুশ্চিন্তায় আছে। কেন? বলে এই সরকারটারও 1 বছর বয়স হয়ে গেল। So that was the reality, you know. আমার বক্তব্য হচ্ছে আর দ্বিতীয় জনকে সরাতে আমাদের 15 বছর লাগলো। তাও এমন একটা দলের সরকারকে যাদের একটা পুরসভা চালানোর যোগ্যতাও ছিল না। Let us come to the facts. সুতরাং সবার আগে নিজেদের দিকে আলো ফেলুন। আমরাই এমন গয়নগচ্ছ মনোভাবের জন্য 16 আনা দায়ী। তাই অনেকদিন পর আমরা বদল ঘটে। একবারও ভাবি না যে গণতন্ত্রে, ছেলেবেলায় শোনা প্রফুল্লচন্দ্র ঘোষের মুখে শুনেছি, ঝাড়গ্রামে থাকি তখন, বাবার হাত ধরে পলিটিক্যাল মিটিং এ যেতাম। 67 নির্বাচনের আগে প্রফুল্লচন্দ্র ঘোষ এসেছিলেন বক্তৃতা করতে বাংলা কংগ্রেস প্রার্থীর হয়ে। এসে বললেন, আরে গণতন্ত্র কি জানেন? বাঙালি ছিলেন তো, জনতা চুপ করে আছে। বলে গণতন্ত্র হচ্ছে বাড়িতে আপনার মা রুটি করে? বলে হ্যাঁ। চাটুর উপর রুটি একদিক যদি বেশিক্ষণ রেখে দেন তাহলে দেখবেন পুড়ে যাবে, আপনাকে উল্টে দিতে হবে। গণতন্ত্র হচ্ছে সেই প্রভাবীয় রুটি। এই বাঙালি comes to term with it, আমার মনে হয় লেখা এত হবে না। আর ইতিহাস তার পুনরাবৃত্তি। আমি ইতিহাসের একজন মোটামুটি ছাত্রই ছিলাম বলতে পারবো। আমি লাস্ট the one lesson
we have learned from history is that we have not learned any of history's lessons. Thank you very much. থ্যাংক ইউ ইমিটেবল সুমন চট্টোপাধ্যায়। তো সজল, তোমার পালসের কথা আমি দেখিনি, সুমন দার স্টেট গুলো খুব ভালো কাজ করছে। তো সুমন দা বলে দিয়েছে যে আর মেরে কেটে 9 বছর, তার বেশি নয়। সজল বলছে। সুমনদাদের দেখে তো আমরা বড় হয়েছি, ওনাদের ছাড়া খবরও তো না। এই বিধ্বংসী বিজ্ঞাপনও তো ওনাদের দেখেছি। হতো কিন্তু ছেড়ে দিন, এখন ভাবুন হচ্ছে কি হচ্ছে তো। সঞ্চালক ডক্টর কুণাল সরকার, এখানে উপস্থিত সবাইকে আমি প্রণাম জানাই। আমার বক্তারা যারা আছেন পক্ষে বিপক্ষে তাদের ধন্যবাদ জানাই। দেখুন, আমি সবার যা মোশন তার বিপক্ষে। প্রথম কথা হচ্ছে, যারা পক্ষে বলছেন তারা একবারও, আমি 60 দিন লিখে এনেছিলাম, সন্ময়দার বলে দিল আর তাই বলছি না, মানে আজকে 60 দিন জয়ের সম্পূর্ণ হচ্ছে সরকারের না, আজকে 4 তারিখ। এখনো আপনাদের কারোর হাত থেকে কালি যায়। এরপর গেছে, আপনি তাহলে ব্লেড দিয়ে তুলেছেন না। আমি স্ট্যান্ড আপ কমেডিও করতে আসি, কিন্তু সিরিয়াস কথা বলতে আসি। অনেকে এখানে স্ট্যান্ড আপ কমেডি করেছে, সেগুলো আমি পারি, করবো না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এই সরকারের দোষত্রুটি খুঁজবেন, তারা আগেও সরকার চালিয়েছেন, এমন নয় যে তারা সরকার চালানোর অভিজ্ঞতা নেই। তাদেরকে আমি অতৃপ্ত আত্মা ছাড়া কিছুই বলতে রাখি। দয়া করে আবার তাদের দিকে ডিম ছুড়ে দেন, কারণ ডক্টর সরকার বুঝিয়েছেন প্রতিদিন খাও ডিম, তার গুণাগুণ অসীম। তাই বলছি যে এটার পুনরাবৃত্তি হবে না। প্রফেসর জাট, আপনি জেনে রাখ, কোনটার পুনরাবৃত্তি হবে না? 35 বছরে 50,000 কলকারখানা, ছোট বড় মাঝারি মিলিয়ে যেটা আপনারা বন্ধ করে গেছেন, সেটার পুনরাবৃত্তি হবে না। আমি দায়িত্ব নিয়ে বলবেন কি করে বলছো? তোমরা আবার জ্যোতিষী মানে না, জ্যোতিষীর কাছে যায়। অতিরিক্ত টাকা থাকলে সব হয়। আমি বলছি ভারতবর্ষের দিকে তাকিয়ে নিশ্চিত থাকবে। 15 জন সন্ন্যাসীকে আপনারা এই কলকাতা শহর এখান থেকে গল্প একটু দূরে, তাদের পুড়িয়ে মারা হবে না ধর্ম নির্বিশেষে। নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন আপনারা। ওই মাতৃভাষা মাতৃযুদ্ধ বলে ইংরেজি তুলে দেবেন, আর শতরূপদের রাজনৈতিক ঠাকুরদারা জ্যোতিবাবুর ছেলেমেয়েরা লামাটেনিয়া করবে, এটাও হবে না। নিশ্চিন্ত থাকবেন, নিশ্চিন্ত থাকবেন। সাইবারি হবে না, নিশ্চিন্তে থাকবেন। বক্তুই হবে না, নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আইন সকলের জন্য সমান হবে। যেভাবে এই এখানে অনেকবার এসছে, অন্নপূর্ণা ভান্ডার যেমন সবাই পেয়েছে, সেরকম ভাবে সবার জন্য হবে। নিশ্চিন্তে থাকবেন, খাতের নিচে টাকার পাহাড় দেখা যাবে না, আবার কেউ পাহাড়ও কিনে ফেলতে পারবে না। নিশ্চিন্তে থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। আজকে শতরূপরা খুব আন্দোলন করে হকার উচ্ছেদ করা চলবে না। এরা হচ্ছে অপারেশন সানশাইনের একটা হকার উচ্ছেদের নাম দিয়েছিল, অপারেশন সানশাইন। ক্যান ইউ ইমাজিন? তার এখন হকার উচ্ছেদের বিরুদ্ধে কথা বলে। হি ইজ লুকিং গুড, বলেও ভালো। তাই আপনি নিশ্চিন্তে থাকবেন। হকার নতুন করে সৃষ্টি হবে না। শিক্ষিত হকারের ছেলেরা চাকরি পাবে, আর শিক্ষিত হকার সেও চাকরি করবে। আপনাদের লাল ঝান্ডার সিআইটিউ মানেই কলকারখানা বন্ধ, সেই জিনিস এখন গতি। নিশ্চিন্ত থাকবেন স্যার, এত গরিব হবেন না। 26,000-এর চাকরি যাবে না, নিশ্চিন্ত থাকবেন।
আপনারা অনেক কথা বলেছেন, কেন যাবে না, কেন বলছি নিশ্চিন্ত থাকবেন। সবাই তো বলেছেন সত্যি তো 60 দিন 60 দিন, কিন্তু আবার যে আমরা শিখেছিলাম মর্নিং শোজ দ্য ডে, জুট মিলগুলো খোলা শুরু হয়েছে, তাকিয়ে দেখেছেন কি কখনো? যেগুলো এই শতরূপ থেকে শুরু করে, ওর একটাই রূপ, নাম শতরূপ, হ্যাঁ, থেকে শুরু করে এই তৃণমূল অব্দি সবাই ক্রমান্বয়ে বন্ধ করে এসেছিল, খোলা শুরু হয়েছে। আমার নিজের কেন্দ্রে আমি কথা দিয়েছিলাম যে আমি 90 দিনের মধ্যে খুলবো বরানগর জুট মিল। ইতিমধ্যে 3টে খুলে গেছে। 3টে খোলা মানে স্যার কমপক্ষে 5000 লোকের কর্মসংস্থান তারা ফিরে পাবে, যেগুলো এরা বন্ধ করে, আমরা অনেক দিন থাকবো। এটার জন্য জ্যোতিষীর কাছে যেতে হবে না, কারণ আমরা উন্নয়নের প্রকৃত কাজ করব। সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন, আজকে আপনারা কখনো মহারাষ্ট্র কখনো গুজরাটকে যেমন নমুনা হিসেবে দেখান, আমি বলছি আমরা সোনার বাংলা গড়ব এবং গড়ব। আর ভালো কাজ করলে মানুষ কেন বারবার পাল্টাবে? ভালো কাজ করলে মানুষ পাল্টাবে না, আমি বিশ্বাস করি। আচ্ছা, পাল্টে আনবে কাজে, এই প্রশ্নটা তো করতে হবে। আরে আপনি আমায় বলুন, এই জাট সাহেব বলেছেন যে 10 বছর আগে কেউ জানতো না বিজেপি আসবে, ঠিক? এখানে কেউ আছেন যিনি মনে করবেন আগামী 10 বছরের মধ্যে সিপিএম আসবে? এরকম একটা পাবেন না। 50 বছরের জঞ্জাল সরাতে হবে স্যার, 50 ইয়ার্স, এত সহজ নয়। এটা আজকের এই মোশনটাই আমার মনে হয় সময় উপযোগী, ইটস ভেরি আর্লি। এর মধ্যে রাজনৈতিক ফন্দি আছে কিনা আমি এটা কুণাল স্যারকে আমি পরে আসছে যে আপনি হঠাৎ এইটাকে বাঁচলেন। বলছি, এই যে ধরুন জাট সাহেব বললেন শামপুরে একটা অগ্নিসংযোগ ঘটেছে, তারপরে বললেন পুলিশ গিয়ে প্রাণ বাঁচিয়েছে। আমরা সাইবাড়িতে কোনো পুলিশ যায়নি, কোনো পুলিশ, আপনি তো জানবেন কি করে, আপনি তো ইতিহাসের লোক, ইতিহাস পড়েন না। আপনি সাইবাড়িতে পুলিশ যায়নি, প্রকাশ্য দিবালোকে এই ব্রিজের উপর দাঁড় করিয়ে 14 জন না 15 জন সন্ন্যাসীকে পুড়িয়ে দিয়েছিলেন, পুলিশ আসেনি। সংগ্রামী ভাতা নিয়ে অনেকের অনেক আপত্তি, সম্পত্তি বাজেয়াপ্ত হবে তাতেও। আচ্ছা আপনি বলুন তো, এদের তো হয়নি, এরা 1 পয়সা ট্রাম ভাড়া বেড়েছিল বলে 14খানা ট্রাম পুড়িয়েছে। আজকে বলুন দাঁড়িয়ে, যারা এই ধরনের কাজ করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পক্ষে না এই হাউস বিপক্ষে? এই হাউসকে সেই সিদ্ধান্ত সেটাই এনেছে। আরে প্রিভেন্টিভ অ্যারেস্ট, প্রিভেন্টিভ মানে কি? শতরূপকে তো নিয়ে কেউ প্রিভেনশন করছে না, জোতাঙ্গা বাজাতে পারে, ও গন্ডগোল করতে পারে। যাকে নিয়ে সমাজে যে অলরেডি স্টিগমায়, যার গায়ে দাগ আছে, টেন্টেড এখনকার ভাষা অনুযায়ী, নিশ্চয়ই তাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট প্রয়োজন হলে করতে হবে। আমি আপনাদেরকে বলি, টাকা কেন আটকানো ছিল? আচ্ছা আপনি বলুন তো, এই গত মানে এটা তৃণমূলের হয়ে ব্যাট করেছে, তৃণমূল নেই তো কি হয়েছে ওদের মধ্যে? হ্যাঁ, ওরা হিন্দি জোট না পেন্ডি জোট একটা আছে, সেটা তো করে ওরা। বলছে টাকা কেন আটকানো ছিল? আপনি আমায় বলুন, কয়েকশো নারায়ণ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার পেত, সে টাকা আপনি দেবেন? 100 দিনের কাজ, কয়েক লক্ষ মৃত মানুষ পেয়েছে, আপনি দেবেন? জব কার্ড বাতিল হয়েছে কত? 1 কোটির কাছাকাছি। হ্যাঁ, 1 কোটি জব কার্ড বাতিল হয়েছে, দেবেন? তাদের হয়ে সওয়াল করছে। এদের আসল পরিচয়টা কি আমরা জানতে চাই। কি এতদিন ঘন্টা বাজালে হবে? আচ্ছা, বলছে সুরাবর্তী হলেই হবে না স্যার, সুরাবর্তীতে নামছি না। যারা ভারতবর্ষের নামটা কোনোদিন মুখে আনেনি, সেই লেনিন হোচিমিনদেরও নাম পরিবর্তন হবে রাস্তায়, সুরাবর্তী আর হোসেন বলে নয়। যারা ভারতবর্ষের কোনো কাজে লেগেছে কিনা আমরা সেদিকটা দেখবো। ফায়ার ব্র্যান্ড বলে দিয়েছে দীপশিতাকে,
আর খালি বলে যে আমি রিফিউজি পরিবার। তোমার তুমি রিফিউজি হলে কেন? তুমি রিফিউজি কাদের জন্য হলে? বলছে রিফিউজি পরিবারের হাতে তখন লাল ঝান্ডা ছিল, গেরুয়া ঝান্ডা ছিল না। কেন বাংলার ওপারে গিয়ে তুমি লাল ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারো নি? যত ধর্ম নিরপেক্ষতা এপার বাংলায় এসে দেখাতে হবে। বিজেপি সংবিধান মানে না, কারা বলছে? অবাক হই, কারা বলছে? যারা বলেছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়, যারা বলেছিল নেতাজি তেজোর কুকুর, স্বামীজি ভণ্ড সন্ন্যাসী, রবীন্দ্রনাথ ঠাকুর কি যেন বুর্জোয়া, তারা বলছে। কারা বলছে? যারা বলেছিল সংসদ হচ্ছে শুয়োরের খোঁয়ার, আর সেখানে ঢোকার জন্য ছটপট করছে, ঢুকতেই পারছে না। কি যন্ত্রণা ওদের, খুবই অসুবিধা। হ্যাঁ, শতরূপ মনীষ মুখার্জি বলে একজন তৃণমূলী বড় প্রতিনিধিকে আমার সঙ্গে দেখেছিলেন। ওটা আমার কলেজের একটা অনুষ্ঠান ছিল, ও আমার কলেজের প্রাক্তন ছাত্র ছিল। ঠিক কথা, দেখেছিল। আমি এটা নিয়ে আর এর থেকে আর কিছু বলতে পারবো না। সেটা হচ্ছে যে দেখুন, ও বললো বটে যে দুজন মানুষ মারা গেছে। কে বললো বোধহয়, দীপশিসাই বললো বোধহয়, যে দুজন মানুষ কোনো আমাদের নির্বাচনের বিজয় মিছিল থেকে মারা গেছে। আমি সঠিকভাবে অবগত না। যাই, যে কোনো হত্যাই অত্যন্ত যন্ত্রণা, কিন্তু ওদের একটা কথা বলতে হবে, ওরা যেন ভুলে না যায় তামান্নার হত্যাকারীকে এই সরকার আসার পরেই গ্রেফতার করেছে। আসার পরে ওটা যেন ভুলে, ওরা একটা জিনিস খুব ভুলে যায়। ওদের দলের লোক ছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস, মুর্শিদাবাদের বুকে খুন হওয়া। সেই খুনিদের হয়ে আদালতে দাঁড়িয়েছিল ওদের দলের নেতারা। আমরা ধর্ম নিরপেক্ষতার কথা বলি। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে আমি ধর্ম নিরপেক্ষতার কথা বলার পর আমার একটা যন্ত্রণাও হয় যে ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলি, আমাদের সরকারও কেন্দ্রে আমার বক্তব্য আছে, তাহলে সংখ্যালঘুর কথা কেন বলবো? যদি দেশ ধর্ম নিরপেক্ষ হবে তাহলে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু থাকতে পারে কি? এই হাউসের না, আমি আর কি বলবো, আপনারাই বিচার করবেন। আমার শুধু বলার ব্যাপার হচ্ছে যে অন্য কিছু না, আপনারা এত তাড়াতাড়ি এই ধরনের আলোচনা না হলেই ভালো হতো। সুমনদা ঠিকই বলেছেন, সামনে বছর আসবেন, উনি বলবেন, নিশ্চিত আমাদের পক্ষে বলবেন। ধন্যবাদ। Sajal, thank you. আমরা we are slightly overrunning for time. এবার তাড়াতাড়ি আমরা সেকেন্ড রাউন্ডটা শুরু করব অন্য দিক থেকে, এবং সবাইকে রিকোয়েস্ট করছি টাইমারকে যে আমরা 1.5 মিনিট সাপ্লিমেন্টারির মধ্যে শেষ করব।